থাকলে বলো। আমরা 2-4 মিনিট সময় নিই, 10 মিনিট সময় নিয়ে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি, কারণ এটা শেষ করতে হবে। কিছু ডেভেলপমেন্টস, নতুন কিছু কিছু জানতে পেরেছো? ইন্টারন্যাশনাল ইভেন্টস, ন্যাশনাল ইভেন্টস, কিছু যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আলোচনা করা উচিত থাকলে বলো, আদারওয়াইজ ঢুকে যাবো আমাদের আলোচনায়। ওকে, নেই তাহলে চলে আসি আমাদের আলোচনায়। একটা কথা কালকে আমি শুধু বলিনি, বা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আহ, এখন কিন্তু আমাদের যে সমস্ত রিসার্চগুলো আমাদের দেশে হচ্ছে, সরকার যে সমস্ত আহ, বিষয়গুলোর উপর অত্যধিক বেশি ফোকাস করছে নিজেদের আমাদের সফট পাওয়ারটিকে বাড়ানোর জন্য, বা একটা সফট পাওয়ারকে ডেভেলপ করার জন্য, যে কিভাবে এটাকে ডেভেলপ করা যেতে পারে। সেই কারণে বিভিন্ন জায়গাতে যে রিসার্চের জন্য যে ফান্ডগুলো সরকার অ্যালোকেট করছে, সেখানে যে টপিকগুলোকে প্রদান করা হচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু ইন্টারন্যাশনাল টপিক, মাথায় রাখবে। এবং সেগুলো যেমন দেখছিলাম যে ইন্দো প্যাসিফিক রিজিয়নকে কেন্দ্র করে তা বিভিন্ন চেয়েছে, মানে যে সমস্ত বিষয়গুলোর উপর রিসার্চ করার জন্য তারা টাকা দেবে বলেছে, সরকার ফান্ড দেবে। সেই সমস্ত টপিকগুলোর মধ্যে যেমন হচ্ছে যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন আছে, জুডিশিয়াল সিস্টেমকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে সেটা আছে, পার্টি সিস্টেম তো অবশ্যই আছে, আহ, তারপরে আছে আমাদের ডায়াসপোরা পলিটিক্স যেটা আছে, বা ডায়াসপোরা ডায়াসপোরা কথার অর্থ হচ্ছে হচ্ছে প্রবাসী। তো প্রবাসীর পলিটিক্সকে কিভাবে কাজ, বা প্রবাসী যারা আছে, যে প্রবাসী মানে যারা বিদেশে বসবাস করে তাদের কথা বলা হচ্ছে। তো তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে আগামী দিনে, বা তাদের এই যে তারা যে এত বড় একটা সম্পদ দেশের, এই সম্পদটাকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে আছে, তো তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে ইন্ডিয়া আগামী দিনে ডেভেলপ করতে পারে, এই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু ফোকাস করার চেষ্টা করছে। যতগুলো মনে পড়লো বলে দিলাম। তার মধ্যে আমার খুব বেশি মানে দুটো বিষয় আমার মানে খুব নতুন লেগেছে, যেগুলোর উপর তোমাদের ফোকাস করা উচিত আগামী দিনে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এইরকমভাবে স্টাডি করলে আগামী দিন রিসার্চ করতে তোমাদের সুবিধা হবে, এবং সময়ের সঙ্গে নিজেদেরকে তোমরা চালাতে পারবে, নিয়ে যেতে পারবে, সো দ্যাট তোমাদের রিসার্চের প্রাসঙ্গিকতাটা বেড়ে যাবে, মূল্যটা বেড়ে যাবে অনেক। দুটো বিষয়, একটা হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে যে সমস্ত পলিটিক্সগুলো হচ্ছে, আইপি, যেখানে আইপিএফ তৈরি হয়েছে আর সিইপি তৈরি হয়েছে, অর্থাৎ এই সাউথ চায়না সিকে কেন্দ্র করে গতকাল যে পলিটিক্সের কথা বলছিলাম, অর্থাৎ একেবারে সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্সটা, কাইন্ড অফ এই জায়গাটা। তো সাউথ ইস্ট এশিয়া শুধু নয়, এটার আরও অনেক বড় এরিয়া আছে এখানে, অস্ট্রেলিয়াও আছে, এবং প্যারালালি ইন্ডিয়ান ওশিয়ানও আছে। তো এই জায়গাগুলোকে মোটামুটিভাবে, তো ইন্ডিয়ান অসিয়ান, এবং হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, সাউথ চায়না সি, সাউথ ইস্ট এশিয়া, এই রিজিয়ন্সটাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্স, যেটা বাংলাদেশ তার একটা পার্ট, ইন্ডিয়া বা গতকালকের যে ইভেন্টস আমরা আলোচনা করলাম সেটা তার মধ্যে একটা পার্ট। তো এখানে যেমন একটা ফোকাস করা হচ্ছে অত্যধিক বেশি, এটা তোমাদের মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেটা বললাম, ডায়াসপোরা পলিটিক্স। ডায়াসপোরা অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে আহ, জনগণ ছড়িয়ে ছিটিয়ে আছে, বা যারা বিভিন্ন দেশে বিভিন্ন চাকরির জন্য গেছে, ব্যবসার জন্য গেছে, এবং তারা সেখানেই থাকছে, তাদের অনেকের নাগরিকত্ব ভারতে আছে। আর তারা ভারতে আসে, তারা মাঝে মাঝে ভারতে আসে, এখানে থাকে, এবং বড় একটা অ্যামাউন্ট তারা, মানে আমরা যত টাকা আমরা বিদেশ থেকে ইনকাম করি, আর্ন করি, তার বেশিরভাগ বা 70% বলতে পারো যে আমরা কিন্তু এই মানে আমাদের ইনকামের বেশিরভাগ একটা বড় জায়গা কিন্তু আমাদের ভারতীয় নাগরিকরা বিভিন্ন যে দেশে গিয়ে যে আছে, এবং সেখানে তাদের যে ইনকাম, সেই ইনকামের রেমিটেন্স তারা যে আমাদের দেশে পাঠায়, যেটাকে বলা হচ্ছে রেমিটেন্স, তা তাদের আয়ের কিছু একটা অংশ তারা নিজেদের পরিবারকে দেখাশোনার জন্য নিজেদের দেশে যে পাঠাচ্ছে, সেটা একটা বড় সম্পদ আমাদের দেশে। তো বুঝতেই পারছো যে আমাদের দেশের হিউম্যান লেবার যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, তো তারা শুধু তাদের নিজেদের লেবার বা তাদের রেমিটেন্স নয়, সেখানে থেকে তারা কিভাবে আমাদের দেশকে আরো শক্তিশালী করতে পারে, আমাদের দেশের যে পলিটিক্স, ইকোনমি, কালচার, এগুলোকে কিভাবে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এবং কিভাবে আমাদের গ্লোবালি একটা 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 শক্তি বৃদ্ধি পেতে পারে, সেই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু সরকার ফোকাস করছে। তো যেমন একটা বড় গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টসের কথা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে কেন কিভাবে হতে পারে এটা, এবং কি
তোমার আগামী দিন রিসার্চগুলো কিভাবে এগুলোর উপর ফোকাস করবে। আহ, দেখলে তোমরা বাংলাদেশে যে গতকাল যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, গতকাল যেভাবে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন, ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হলেন, এবং নতুন করে সেখানে যে নতুন একটা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে তারা, এই ধরনের একটা যে স্লোগান শাউটিং হচ্ছে বা একটা এই ধরনের একটা ভাবাবেগ তাদের মধ্যে যে কাজ করছে, এবং সেই রকমের একটা ডেভেলপমেন্টাল সিচুয়েশনে বা এই ধরনের একটা ক্রাইসিসের সিচুয়েশন বা ডেভেলপমেন্ট যাই বলো, এই ধরনের সিচুয়েশন আমরা দেখতে পাবো যতটা না তাদের ইন্টারনাল লিডার্সদের হাত আছে, ততটা তার থেকে বেশি হাত রয়েছে কিন্তু তাদের যে বিদেশি যে শক্তি আছে তাদের। এটা গতকালই তোমাদের বলেছিলাম যে বিদেশি যে শক্তি আছে, এবং সেই বিদেশি শক্তিগুলোর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে ইউরোপিয়ান পাওয়ার। ইউরোপিয়ান পাওয়ার, আমেরিকার কথা গতকাল তোমাদের একবারে জোরালো ভাষায় আমি বলেছি। আমেরিকার যে রোলটা সেটা আমি পরিষ্কার করে গতকাল তোমাদের বলেছি যে সেটাতে কোনো সন্দেহ নেই। চায়নার তো ইকোনমিক ইনফ্লুয়েন্সটা আছে, বাট পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে দিয়েছে কিন্তু ইউএসএ। তো ইউএসএর যে রোলটা সেটা আমরা দেখলাম, বাট এটা শুধু ইউএস বললে ভুল হবে। এর পাশাপাশি ইউরোপের যে বিভিন্ন দেশগুলো আছে তারাও কিন্তু সমান তালে তাল মিলিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে। এবং এটা কিভাবে হয়েছে এটা কিন্তু বোঝাটা খুব দরকার। মানে এটা এমন নয় যে আমেরিকা নিজের থেকে ডিরেক্টলি এখানে এসে এটা করলো, না, এটা বাংলাদেশিদেরকে দিয়েই হয়তো করিয়েছে, বাংলাদেশিদেরকে দিয়েই করিয়েছে, কিন্তু সেটা সরাসরি বাংলাদেশের ল্যান্ডে বসে এটা করলে হয়তো অনেকটা বেশি সেটা বাংলাদেশের সরকারের নজরে আসতো। কিন্তু যেভাবে এটা হয়েছে সেটা হচ্ছে যে ওই সমস্ত দেশগুলিতে যারা বসে আছে বাংলাদেশের নাগরিক, যাদেরকে প্রবাসী বলা হচ্ছে, তো তারা তাদের ওই সমস্ত দেশগুলিতে যারা বসে আছে তাদের সঙ্গে ওই দেশের সরকারের ডিপ্লোম্যাটসদের কমিউনিকেশন ইটস নট সো ডিফিকাল্ট, এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে কাজে লাগিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন রকমের উস্কানি দিয়ে, প্রলোভন দেখিয়ে, তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে। এবং আমরা দেখতে পাবো সেই কারণে ওখানে যে সমস্ত বিশ্বের বিভিন্ন দেশে যে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রবাসীরা, বাংলাদেশি প্রবাসীরা, তো সেই প্রবাসীরা দেখবে সবাই কিন্তু ভারত বিরোধী একটা স্লোগান কিন্তু শাউটিং করেছে। মানে তুমি হার্ডলি হয়তো মানে 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 কি বলবো যে 5% লোক খুঁজে পাবে যারা হয়তো সেখানে শেখ হাসিনাকে সমর্থন করে এই মুহূর্তে যদি বলো, তাও তারা মুখ খুলবে না এই মুহূর্তে। বাট এখানে আমরা দেখেছি যে প্রায় 90%, 95% মানুষ কিন্তু তারা প্রত্যেকে ভারত বিরোধী কিন্তু আন্দোলনটা চালিয়েছে। এটাকে কোনো রকম ভাবেই কিন্তু আমরা এই যে এই মুহূর্তে যে ইউরোপ বা এই মুহূর্তে যে ইউএসএ চাইছে যে আমরা যাতে যুদ্ধটাকে থামাতে সাহায্য করি, সহযোগিতা করি, ইনিশিয়েটিভ নিই, কোন যুদ্ধ না, রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ, তারপরে এদিকে ইউকের বা ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যে যুদ্ধ, সেই সমস্ত যুদ্ধগুলোতে যে আমাদের একটা বড় রোল তারা এক্সপেক্ট করছে, আমরা যে সেখানে ইনভলভ করছি না নিজেদেরকে, এবং তারা যে বিভিন্ন সময় যে বিভিন্ন হুঁশিয়ারি শাসানি দিচ্ছে যে আমাদের উপর তারা নাকি সেখানে কি করবে না, আমাদের উপরে সেখানে তারা স্যাংশনস লাগাবে। তো ইকোনমিক্যাল স্যাংশনস হয়তো আমরা দেখতে পাচ্ছি না, বাট হাত ঘুরিয়ে, কারণ সেটা করাটা তাদের জন্য একটু ডিফিকাল্ট, কিন্তু হাত ঘুরিয়ে তারা কিন্তু এই ইনিশিয়েটিভসগুলো নিচ্ছে। এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। এই পার্টটাও এই সাইডটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশিদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। তোমরা দেখবে এবং আশ্চর্য হবে খুবই জানলে, ফ্রান্স থেকে তোমরা দেখবে যে ফ্রান্সে একজন মানুষ থাকেন, উনি নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য, নাম নিশ্চয়ই শুনেছো তোমরা, পিনাকি ভট্টাচার্য ওনার নাম। উনি কিন্তু হিন্দু নিজে, কিন্তু তোমরা দেখবে যেভাবে লোকটা শিক্ষিত লোক, ভদ্রলোক, কিন্তু কথাটা হচ্ছে যেভাবে তিনি প্রতিনিয়ত যে কন্টেন্ট তৈরি করছেন এবং ভারত বিদ্বেষী মানসিকতা, ভারত বিদ্বেষী যে বক্তব্য তিনি প্রেজেন্ট করছেন, এবং তার যে হাজার হাজার ফলোয়ার্স, মানে লক্ষ লক্ষ তার যে ফলোয়ার্স এবং তার যে ভিউয়ার্স, আমরা দেখতে পাবো যে এটা একটা বড় ইম্প্যাক্ট কিন্তু সেখানে এসে পড়েছে। এবং শুধু এটা ফ্রান্স নয়, বিশ্বের বিভিন্ন দেশগুলিতে এটা হয়েছে। আমেরিকাতেও তোমাদের একটা ভিডিও শেয়ার করেছি, নিউ ইয়র্কের দেখবে সেখানেও কিন্তু এই একই, নিউ ইয়র্কেও যারা প্রবাসী আছে তাদেরও কিন্তু এটা হয়েছে। এবং তোমরা এটাও দেখে আশ্চর্য হবে যে সেখানে বাংলাদেশিদের সঙ্গে পাকিস্তানিদের একটা ভালো কিন্তু একটা মেল বন্ধন আছে। বিশেষ করে বলতে পারো যে একটা কালচারাল টাই আপস আছে, রিলিজিয়াস কালচারাল টাই আপস আছে। তো ওদেরকে না, ওখানে তুমি বাংলাদেশি আর পাকিস্তানিদের মধ্যে কোনো পার্থক্য তৈরি করতে পারবে না, ওই সমস্ত দেশগুলিতে কোনো পার্থক্য খুঁজে পাবে না। তো ওরা ওখানে মিলেমিশে একাকার যেমন একদিকে হয়ে গেছে, অন্যদিকে এই যে ইউরোপিয়ান পাওয়ার্স, আমেরিকান পাওয়ার্স, তারা কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এবং বুঝতেই পারছো যে মিডিয়ার, এই যে সোশ্যাল মিডিয়ার যে বড় একটা ইনফ্লুয়েন্স, বা আরও তারা বিভিন্ন রকমভাবে ইকোনমিক যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো তাদেরকে দিচ্ছে, এগুলো কিন্তু আলটিমেটলি এই যে বাংলাদেশে আজকে ভারত বিরোধী একটা কিন্তু
একটা অবস্থান তৈরি করতে কিন্তু সাহায্য করেছে। এবং শুধু তাই নয়, তাদের নিজেদের দেশটারও একটা নতুন করে এখন ইতিহাস রচনা হবে। তোমরা দেখেছো যে সরকারের পতনের সঙ্গে সঙ্গে সেখানে তাদের নিজেদের যে জাতির জনক যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকেও কিন্তু সেখানে তারা ধূলিসাৎ করে দিল। শুরু হলো শুরু হলো কোটা বিরোধী আন্দোলন নিয়ে। যারা শুরু করলো তারা এখন নিজেরাই বুঝতে পারছে না যে এটা কি হলো আলটিমেটলি, এবং তাদের যে আন্দোলন সেটা হাইজ্যাক হয়ে গেছে এখন এসে তারা রিয়েলাইজ করতে পেরেছে। কারণ তারা যখন আন্দোলনটা শুরু করেছিল তারা এর আউটকামটা কিন্তু জানতো না যে কি হবে, কিন্তু আউটকামটা কি হবে যারা এটা করিয়েছে তারা খুব ভালোভাবে যেহেতু জানে, কাজেই আজকে কিন্তু সেটাই হচ্ছে যেটা কিন্তু হওয়ার কথা ছিল। অর্থাৎ যারা যেই উদ্দেশ্যে করানো হয়েছে সেই উদ্দেশ্যটাই কিন্তু তারা উদ্দেশ্যে কিন্তু সফল হয়েছে। তো পরিষ্কার বুঝতে পারছো এখানে যে আমাদের যে ডায়াসপোরা আছে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে, সেই ডায়াসপোরা একটা তার মানে বড় রোল আছে। এটাকে যদি অ্যাক্টিভ করানো যায়, এটারও যদি ওই সমস্ত দেশগুলিতেও যদি এটা ভালো ধরনের তাদের যদি একটা বলা যেতে পারে যে রোল যদি স্ট্যাবলিশ করা যায়, যেটা তারা দেশে বসে করে, দেশের জনগণের সঙ্গে একটা সৌহার্দ্য সম্প্রীতি তৈরি করার জন্য একই ধরনের সম্পর্ক যদি তারা সেখানে বাংলাদেশিদের সঙ্গে বা পাকিস্তানিদের সঙ্গে করে, তাহলে আমরা কিন্তু অবশ্যই সেখানে একটা বড় কান্ট্রি, মানে আমাদের দেশের জনসংখ্যা অবশ্যই এই সমস্ত দেশগুলিতে কিন্তু বেশি, সেই রোলটা কিন্তু অনেক বেশি আমাদের, অর্থাৎ আমাদের ইনফ্লুয়েন্সটা তাদের উপর বেশি হবে, বাংলাদেশিদের উপর বা শ্রীলঙ্কাদের উপর বা মালদ্বীপের উপরে কিংবা এখানে পাকিস্তানিদের উপরে আমাদের রোলটা বেশি হবে। বাট আমরা কোথাও গিয়ে না আমাদের ওই কালচারটা একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যে ধরনের কালচারসকে আমরা প্রমোট করছি, যে বুঝতেই পারছো দেশের মধ্যে হিন্দুইজমকে আমরা বেশি প্রমোট করছি, এবং অত্যধিক বেশি সেখানে নরেন্দ্র মোদী যেভাবে করার চেষ্টা করছেন সেটাকে মনে হয় আরেকটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে কি অনেকটা বেশি কোঅপারেটিভ ওয়েতে করতে হবে, এটা অনেকটা বেশি কিন্তু এটা সহযোগিতামূলক জায়গা থেকে করতে হবে, সৌহার্দ্যপূর্ণ জায়গা থেকে করতে হবে, এবং এটা বোধহয় একেবারেই ভাবনা চিন্তা করেই করতে হবে যে ওই দেশে যাতে কোনো রকমভাবে বাংলাদেশি যারা আছে, যারা পাকিস্তানি আছে, তারা কোনো রকমভাবে যাতে তারা আমেরিকার বা ওই যে দেশে আছে সেই দেশের সরকারের যাতে তারা ম্যানুপুলেশন না হয়ে যায়, তারা যাতে তাদেরকে ম্যানুপুলেট করতে না পারে, এটা আমাদের বুঝতে হবে। তো তোমরা দেখবে যে সরকার যে ICSSR এর যে ফান্ড তারা রিলিজ করেছে, মানে স্কলারশিপ ফেলোশিপ যে দিচ্ছে, সেখানে PhD স্কলারদের, পোস্ট ডক স্কলারদের, এমনি সিনিয়র ফেলো স্কলারদের, তারপরে প্রফেসরদের, যে সমস্ত বিভিন্ন ফেলোশিপসগুলো সরকার প্রত্যেক বছর বের করে সেখানে রিসার্চ করার জন্য বড় একটা অ্যামাউন্ট দেয়। তো সেখানে দেখবে যে টপিকগুলো কিন্তু এগুলোই, আমি তোমাদেরকে বলবো পারলে একবার চোখ বুলিয়ে নাও, ICSSR এর ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে দেখো যে কোন টপিকগুলো সরকার কিন্তু টপিকগুলোর উপর সরকার রিসার্চ প্রপোজাল এক্সপেক্ট করছে। তাহলে আগামী দিনে তোমরা যদি ওই টপিকগুলো নিয়ে PhD করো, যদি তোমরা কোনো রকম ভাবে, যেমন এখনো যেটা বেরিয়েছে, যারা PhD করছো, এখানে অনেকে আছো তোমরা PhD করছো, তারা অনেকে ফেলোশিপ পাচ্ছ না, তো আমি তোমাদের বলবো তোমাদের রিসার্চ প্রপোজালটা যদি ওগুলোর সঙ্গে সিমিলার থাকে তাহলে পাঠিয়ে দাও, তোমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে গেলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট তোমরা পেতে পারো। তো এইরকম ভাবে তোমরা এটা অবজার্ভ করতে পারো বা এটা বুঝতে পারবে যে টপিকগুলো এখন হট লাইনে আছে, একেবারে ট্রেন্ডিং এ আছে, সরকার যেগুলোর উপরে কোয়ালিটেটিভ রিসার্চ এক্সপেক্ট করছে, সেই ধরনের বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, এবং সেটা করতে গেলে আমাদের এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে হবে। তো তোমাদের এটাও মাথায় রেখো, বাংলাদেশের যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশি যে ডায়াসপোরা যেটা আছে, বিশেষ করে ইউরোপে যে ছড়িয়ে আছে সেই ডায়াসপোরা, এবং ইসলামিক কান্ট্রিজগুলিতে যে ছড়িয়ে আছে, তাদের একটা বিশাল বড় কিন্তু রোল আছে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা কিন্তু কোনো রকম ভাবে ভুলে গেলে চলবে না। তো কাজেই সরকারও যে মানে সেটার দিকে নজর নেই তা নয়, ওই কারণেই সরকার এক্সপেক্ট করছে যে স্কলারদের কাছে, ইন্টেলেকচুয়ালসদের কাছে এক্সপেক্ট করছে যে তারা বলুক, তারা গবেষণা করে বলুক যে কোন দেশে ওকে মানে এই ডায়াসপোরাকে কিভাবে আরো অনেক উন্নত করা যেতে পারে, যাতে করে সরকার তাদেরকে ব্যবহার করে ইন্ডিয়ান যে সফট পাওয়ার সেটাকে কাজে লাগাতে পারে, এবং আমাদের আশেপাশে এই সমস্ত দেশগুলোর মধ্যেও আমাদের যাতে ইনফ্লুয়েন্সটা বজায় থাকে। তো এগুলো কিন্তু মাথায় রেখো যে এগুলো তোমাদের পড়াশোনা যখন করছো একেবারে এই জিনিসটাকে জেনে নিও যে কেন পড়াশোনা করছো, কোথায় কাজে আসবে, তাহলে দেখবে অল্প পড়েই হয়তো অনেক কিছু তোমরা অ্যাচিভ করতে পারবে। এটা তোমাদের বলার বিষয় ছিল। একবার সুযোগ পেলে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটা মেরে এসো, দেখবে সেখানে যে কত হিংসাত্মক কথা সেখানে তিনি বলেছেন, দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। তিনি একবারও ভাবছেন না, মানে ভাবেননি যে তিনি নিজে একজন হিন্দু, কিন্তু যেভাবে মুসলিম তোষণের কথা বলছেন সেখানে, যেভাবে হিন্দু বিরোধী কথা বলছেন, যেভাবে তিনি ভারত বিরোধী কথা বলছেন, একটা তো সময় আসবে তখন তাকেও তো তখন এর শিকার হতে হবে, কিন্তু তার ওই ভয় ডরটুকু পর্যন্ত নেই। তার কারণ বুঝতেই পারছো
যে বড় পরিমাণে কিন্তু একটা সমর্থন, কিন্তু একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিন্তু সে কিন্তু পাচ্ছে, একটা পলিটিক্যাল সাপোর্ট কিন্তু কোথাও গিয়ে পাচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। এবং ছোট্ট একটা তোমাদের জিনিস আমি তোমাদের বলে দিই আজকে, আমি যেহেতু এই ফিল্ডে রিসার্চ করেছি, পিএইচডি করেছি, তাই বিষয়টা আমার জানা, যে তোমরা দেখবে তোমরা আগামীকাল যদি প্রফেসর হিসেবে জয়েন করো, টিচার হিসেবে জয়েন করো, কোনো যদি জবে জয়েন করো, তাহলে সরকার পরিষ্কারভাবে এখানে বলে দেবে যে তোমার স্যালারি কত, জয়েনিং এর আগেই কিন্তু বলে দেবে। যদি সেখানে কোথাও সরকারের অসৎ উদ্দেশ্য না থাকে, তাহলে পরিষ্কার করে সরকার বলে দেবে যে তোমাকে নিয়োগ করার আগে যে তোমার বেতন কত হবে, সরকার কিন্তু বলে দেবে। এবং প্রাইভেট সেক্টরেও এটা অনেকটা পরিষ্কার বলে দেয় যে তোমাকে জয়েনিং এর আগে বলে দেবে যে যদি খুব বড় কোনো কোম্পানি হয় তাহলে তোমাকে অফার করবে যে তুমি স্যালারি কত চাইছো আইদার, আর নইলে তোমাকে ওরা নিজের মতো করে একটা স্যালারি বেঁধে দেবে, সেটাই তোমাকে কিন্তু প্রদান করবে। অর্থাৎ একটা ক্ল্যারিটি আছে যে তোমার ইনকামটা কত। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাও যে যারা ইউটিউবে, যারা ফেসবুকে আর্ন করে, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্নিং করছে, আর্ন হচ্ছে যাদের, তাদের কিন্তু বেতন কিন্তু কেউ কোনোদিন বলে না। তাদের কত টাকা তাদের অ্যাকাউন্টে এসে ঢুকছে, কত টাকা তাদের অ্যাকাউন্টে এসে ঢুকছে, কোন ভিডিওর জন্য তারা কত টাকা পাচ্ছে, কোন ভিডিওটার কত রিচ হচ্ছে, সেই রিচটা কিভাবে হচ্ছে, তারা নিজেরা প্রমোট করছে, অটোমেটিক প্রমোটেড হচ্ছে নাকি কেউ করিয়ে দিচ্ছে, সেটা 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 কি কোম্পানিজগুলোর যে বোট সিস্টেম যেটা আছে, বোট মানে হচ্ছে ডুপ্লিকেট বা বলতে পারো নকল, যেগুলোকে ভিউ বলা হয়, ইউজার। তো নকল ইউজাররা ভিউটা বাড়িয়ে দিয়ে সেটাকে করে দিচ্ছে, ভাইরাল করে দিচ্ছে, এগুলো কিন্তু একদম পরিষ্কার নয়। তো এই জায়গাটাতে আমরা, যেখানে একটা বড় পপুলেশনসের রিচ আছে, বড় পপুলেশনস একটা মানে পৃথিবী এখন ভারতবর্ষের বা দেশের, পৃথিবীর সমস্ত মানুষরাই নেট ব্যবহার করে, ইউটিউব দেখে, তারা ফেসবুক দেখে, ভিডিও তারা সেখানেই দেখে। ট্র্যাডিশনাল মিডিয়া থেকে তারা এখন এগুলো বেশি দেখে, এবং সেখানে ট্র্যাডিশনাল মিডিয়াতে কতজন ব্যক্তি বা কাজ করছে, তার থেকে অনেক বেশি মানুষ তারা প্রাইভেটলি কিন্তু কাজ করছে, সেখান থেকে আর্ন করছে। তা এই জায়গাতে তোমরা দেখবে কি, এই জায়গাতে তোমরা দেখতে পাবে যে এদের বেতন কত, এদের স্যালারি কত, কেউ বলবে না, কেউ বলবে না, এদের কেউ বলবে না। এবং এরা নিজেরাই বলে দেয়। অনেক অনেক আমি ইউটিউবার্সদেরকে তাদের তাদের ইন্টারভিউসগুলো বা তাদের নিজেদের মুখ থেকে অনেক সময় মুখ ফসকে তারা বলে দেয় যে তারা তাদেরকে কত টাকা ইউটিউব তাদেরকে দিচ্ছে। যেমন আমাদের এখানে শফিকুল ইসলাম বলে একজন আছে, দেখবে মমতা ব্যানার্জির সব থেকে বড় সমালোচক, ইউটিউবার একজন, ঠিক আছে। তো আরামবাগ টিভি বলে একটা তার ইউটিউব চ্যানেল আছে, আগে টিভি চ্যানেল, আগে আগে তার ব্রডকাস্ট ছিল, ছোট চ্যানেল ছিল তার, কি বলে ওগুলোকে, লোকাল কেবল ছিল, এখন সেটা বন্ধ করে দেওয়ার ফলে বোধহয় এখন সে ইউটিউব চ্যানেলে এরকম সরকার বিরোধী বা মমতা ব্যানার্জি বিরোধী এই ধরনের একটা প্রচার সেখানে কিন্তু চালায়, করে। মানে বিরোধী মানে কি, সেটা কারো পক্ষেও বলছে, এমন নয় যে বিরোধী বলছে মানে সেটা কারো পক্ষে নয়, অবশ্যই কারো পক্ষেও বলছে। তো কাজেই খারাপভাবে বিষয়টাকে নেওয়ার কোনো জায়গা নেই এখানে। যাই হোক, তো এখানে তার বিভিন্ন ইন্টারভিউ, এবং তিনি শুধু না, আরো অনেক ইন্টারভিউয়ারের এই ধরনের ইউটিউব চ্যানেলের যারা বড় বা যাদের ভালো রিচ আছে, যারা এখন দেখবে যে কাইন্ড অফ এই মিডিয়ার ফেস হয়ে গেছে, তারা কিন্তু কেউ কোনোদিন বলছে না যে তাদের বেতন কত। আমি তাকেও বলতে শুনেছি যে তিনি সরাসরি বলেছেন যে আমাদের ইউটিউব থেকে বলা বারণ আছে, ইউটিউব থেকে বলা আমাদের বারণ আছে যে আমাদের স্যালারি কত বা আমাদের কত টাকা দেওয়া হয় এটা বলা যাবে না, এটা বলা যাবে না, বলা বারণ আছে। তাহলে এই জায়গায় সরকার এখনো সদর্থক কোনো ভূমিকা পালন করতে পারছে না, যে স্বচ্ছতা কেন থাকবে না। একটা প্রাইভেট কোম্পানি তাকে স্যালারি দেবে, কিন্তু তার কোনো স্বচ্ছতা নেই, কত টাকা তাকে কিসের ভিত্তিতে দেবে তার কোনো নেই, এবং তার ভিউটা বাড়ানো হচ্ছে, তার অটোমেটিক ভিউ হচ্ছে নাকি বোর্ডের মাধ্যমে ভিউটা বাড়ছে, সেগুলো নিয়ে কোনো ক্ল্যারিটি নেই। তাহলে যে সব দেশ এখনো এই জায়গাতে গাধা গর্ধবের মতো, বোকার মতো, যা পলিটিশিয়ানসরা, পলিসি মেকার্সরা এখনো বোকার মতো এই সমস্ত বিষয়গুলোকে সমর্থন করছে, তো সেই দেশে তো এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর মধ্য দিয়ে, মিডিয়াগুলোর মধ্য দিয়ে যে বড় ধরনের আন্দোলন হবে এবং তারা যে নিজেদের মতো করে সিস্টেমটাকে বদলে নেবে, সেটা তো কোনো সন্দেহ নেই। তো তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু বড় পরিমাণে, আমি বলবো যে একটা বড় কিন্তু সোশ্যাল মিডিয়া মুভমেন্টও বটে, এটা বড় কিন্তু ডায়াসপোরা মুভমেন্ট, এটা একটা ডায়াসপোরা পলিটিক্স, এটা কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে গেছে, এবং ইউরোপ এবং আমেরিকার বড় একটা কিন্তু মদত এদের পেছনে কিন্তু আছে। এগুলো তোমরা প্যারালেল এটার সাথে লিঙ্ক করে দেখো, এগুলো কিন্তু আগামী দিনে কাজে আসবে রিসার্চ করতে গেলে, কারণ এগুলো বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের বিভিন্ন ডায়াসপোরা আছে, তো প্রত্যেকটা দেশের আলাদা আলাদা এখন ইস্যু থাকবে। তো ডায়াসপোরা নিয়ে এখন হাজার হাজার এখন লেখালেখি কিন্তু হবে, দেখবে তোমরা, শুধু হাজার হাজার কন্টেন্ট লেখা হবে, দেখবে। তো আগামী দিনে তোমাদের এই সুযোগগুলো খুলে যাবে, ঠিক আছে? বলো কি বলছিলে, কেউ বোধহয় হাত তুলেছিলে। দাদা, তুমি যে বললে না যে নকল ভিউয়ার্স, এই নকল ভিউয়ার্স জিনিসটা কি? নকল ভিউয়ার্স জিনিসটা হচ্ছে যেমন, এটা প্রকাশ্যে এসেছিল খানিকটা
যখন ওই টুইটারকে যখন ওই টেসলার কোম্পানি, কি নাম টেসলার মালিকের নাম কি তুলছি নামটা, খুব অহংকারী একজন ব্যক্তি, এলন মাস্ক, ভীষণ অহংকারী, অ্যারোগেন্ট। তো তিনি যখন কিনছিলেন তখন দীর্ঘদিন ধরে নেগোশিয়েট করছিলেন টুইটারের সঙ্গে যে তিনি কিনবেন, কিন্তু টুইটারের কাছে জানতে চাইছেন যে ওকে পরিষ্কার করে বলতে হবে যে কতগুলো বিওটি বট, কতগুলো বট তার কাছে আছে সেটা পরিষ্কার করতে হবে। এই বটগুলো কি? এই বটগুলো হচ্ছে কতগুলো ওদের নিজেদের ডুপ্লিকেট কতগুলো ইউজার্সের একটা বলতে পারো যে কাইন্ড অফ মানে মানে বলতে পারো যে আর্টিফিশিয়াল ইউজার্স। তো ওদেরকে দিয়ে কি করায়, কোনো একটা ভিডিও রিচটা বাড়িয়ে দেওয়া হয়, বুঝতে পারলে তো? তো ওদের কাছে ওরা নিজেরাও আর্টিফিশিয়াল ইউজার্স এরকম তৈরি করে রেখেছে, করে নিজেরাই ভিউটা বাড়িয়ে দেয়, করে দিয়ে ভাইরাল করে দেয়, তারপর একটা মানুষের কাছে সেটা কিন্তু পৌঁছে যায়, একটা বড় পরিমাণ মানুষের কাছে সেটা কিন্তু পৌঁছে যায়। তো আজকে যেটা বাংলাদেশের হয়তো আন্দোলন দেখলে এটার মধ্যে হয়তো এটাও থাকতে পারে যে তারা আজকে কিন্তু ভেতরে ভেতরে কি করেছে, যে সমস্ত চ্যানেলসগুলো, আমেরিকান চ্যানেলসগুলো, ইউটিউব চ্যানেলস থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো, তারা কিন্তু এটা করতে পারে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ ক্ল্যারিটি নেই এটা সম্পর্কে, যে তাদের বটগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেগুলো আমরা দেখছি না, আমাদের অটোমেটিক ওয়ালে চলে আসছে, টাইম লাইনে চলে আসছে, এগুলো তো আমরা চাইছি না, আমরা তো বলিনি এগুলো আমাদের দেখাও, কিন্তু দেখানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমরা কি আমাদের নিজেদের সদিচ্ছাই দেখছি না? তো ওই একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে গেছে, তো তারপরে কি হচ্ছে, এটা সবার কাছে পৌঁছে যাচ্ছে অটোমেটিক। তো ওই বটকে দিয়ে প্রথমে কি করা হয়েছে, একটা মিনিমাম লেভেলে ওটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে, তারপর সেটা অটোমেটিক সবার কাছে পৌঁছে যাচ্ছে। তো ওদের এগুলো টেকনিক্যাল কতগুলো ইস্যুস, এগুলো যারা তোমরা ওই কম্পিউটারের হচ্ছে প্রোগ্রামিং নিয়ে কাজ করো বা করেছো বা আগামী দিনে করবে নিশ্চয়ই, তারা মানে এখনকার দিনে রিসার্চ করতে হলে এই কম্পিউটারের প্রোগ্রামিংগুলোও জানতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু খুব খারাপ রকম রিসার্চ হবে সেগুলো, মানে যদি এই ফিল্ডে কাজ করো। তো যাই হোক, তো সেই প্রোগ্রামিংয়ে যারা ভালো বোঝে তারা এটা বুঝতে পারবে যে বটের একটা কিন্তু বিশেষ বড় রোল আছে। তো সেই বটের মাধ্যমে সেগুলোকে ভাইরাল করানো হচ্ছে, যেগুলো একটা লিমিট ক্রস করে গেলে অটোমেটিক আমাদের কাছে চলে আসছে। তো এইরকম ভাবেই সেটাকে কিন্তু ভাইরাল করানো হচ্ছে, যাতে করে মানুষের মধ্যে একটা তারা যেটা দেখাতে চাইছে মানুষকে সেটাই দেখতে পায়, এবং তাদের মধ্যে একটা এই একটা আন্দোলনের আগুন যাতে তাদের মধ্যে জ্বলে ওঠে। বুঝতে পারছো তো একথা? হ্যাঁ তাহলে এই হচ্ছে বিষয়। আর কারো কিছু বলার থাকলে বলো, আদারওয়াইজ আমি আলোচনায় চলে আসছি। এই স্যার যে আমার একটা মানে কথা ছিল যে এই যে বাংলাদেশে যে মানে মানে যে ঝামেলাটা হচ্ছে, তারপর যে দাঙ্গা হাঙ্গামাটা হচ্ছে, তো হিন্দু মুসলিমের ওপরে মানে ওরা একটা মানে ইন্ডিয়ান বিরোধী একটা মনোভাব তৈরি হচ্ছে, তো তার ফলে কি মানে শরণার্থীর সংখ্যা কি ইন্ডিয়াতে বাড়তে পারে, বা এর জন্য ইন্ডিয়ান সরকার কি পদক্ষেপ নেবে? পদক্ষেপ অলরেডি নিয়ে নিয়েছে, বর্ডারগুলোকে সিল করে দিয়েছে, বর্ডারগুলোকে সিল করে দিয়েছে, ট্রেন যাতায়াত বন্ধ করে দিয়েছে, ফ্লাইট বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, যে কোনো রকম ভাবে যাতে ওদের দেশের মানুষ আমাদের দেশে ঢুকতে না পারে। এখানে শুভেন্দু অধিকারী একটা কমেন্ট পাস করেছে আজকে, একটা ফালতু কথা বলেছে। মমতা ব্যানার্জি দুদিন আগে ওই একই ফালতু কথা বলেছিলেন, তোমরা জানো, যে যদি ওখান থেকে কোনো মানুষ আসে তাহলে তাদেরকে শরণার্থী দেবে। তারপর আজকে শুভেন্দু অধিকারীও বলেছে যে 1 কোটি মানুষ এখানে আসবে, তারা যদি আসে ধর্মের কারণে উৎপীড়ন হয়ে যদি আসে, তাহলে আমাদের দেশে নাকি আইন আছে, আমরা তাদেরকে আশ্রয় দেবো। ফালতু কথা। এটা আইনটা আছে যে 2014 সালের আগে যদি কেউ এসে থাকে তাহলে তাদেরকে কিন্তু ধর্মীয় কারণে, এবং অবশ্যই তাকে থানায় ডায়েরি করে আসতে হবে, প্রপার কারণ দেখিয়ে আসতে হবে, প্রপার কাগজ নিয়ে আসতে হবে, তবেই গিয়ে সে নাগরিকত্ব পাবে, নইলে পাবে না। অর্থাৎ নতুন করে এখন আসবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে? এটা রাজনীতির কারণে বলেছে, মানুষদেরকে বোকা বানানোর জন্য, গর্দ বানানোর জন্য বলেছে। আর রাজনীতিবিদদের এটাই কাজ, তো ওরা করবে। দুদিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন একই কথা, এখন শুভেন্দু অধিকারীও বললেন। বাট এটা নিশ্চিত থাকো যে একটা দেশের মানে এই যে ফরেন পলিসি, সেটা কিন্তু এই রকমের এতটা ঠুনকো হয় না, এতটা এই একটা মানে একেবারে ঝালমুড়ি টাইপের হয় না, যেভাবে ঝালমুড়ি টাইপের একটা পলিসির তারা সাজেস্ট করে দিল যে আমাদেরকে ওদেরকে ঢোকাতে হবে দেশে, এইরকম একটা দেশের পলিসি হয় না। তো সেই কারণে দেখবে ফরেন মিনিস্টার্স, আমাদের দেশের সরকার, তারা সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে, যে সমস্ত ফ্লাইটসগুলো বন্ধ করে দিয়েছে, তারা রেল বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, এবং একেবারেই কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু রেখেছে, বর্ডারকে, যে কোনো রকমভাবে তাদের দেশের আঁচ যাতে আমাদের দেশে না পড়ে। কারণ একটা মানুষ যখনই এই পারে পালিয়ে আসতে সক্ষম হবে, তখন কাতারে কাতারে মানুষ আসবে তখন কিন্তু পালিয়ে। তো সেটা যাতে না হয়, এবং তুমি কত মানুষকেই বা আশ্রয় দেবে, সেটা কি সম্ভব কখনো? বারে বারে তাদের দেশে একটা প্রবলেম ক্রিয়েট হবে, আর আমরা বারে বারে সেটাকে আশ্রয় দেবো, এটা তো আমাদের নিজেদের দেশের জন্য সেটা একটা বার্ডেন। তো আমাদের নিজেদের দেশের ইকোনমি, আমাদের নিজেদের দেশের কালচার, এগুলোর জন্য তো সেটা বড় ক্ষতি। তো
তো স্বাভাবিকভাবেই আমরা এটা চাইলেও পারবো না। তো ওরা হয়তো বলেছে পলিটিক্সের কারণে, হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে হয়তো বলেছে, বাট একটা দেশ যখন চলে, একটা দেশের পলিসি কিন্তু তখন এই হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ বা ইমোশনসের জায়গা থেকে নিজেকে অনেকটাই দূরত্ব, নিজের কিন্তু অনেকটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। তো অবশ্যই সেখানে তারা সঠিক ডিসিশনই নিয়েছে, কাজে নিশ্চিত থাকো যে যা ঢুকেছে ঢুকেছে, আর নতুন করে কোনো ঢুকতে দেবে না। এখন এখানে মমতা ব্যানার্জি যাই বলুক আর শুভেন্দু অধিকারী যাই বলুক, এগুলো আর কখনো হবে না, ঢুকতে দেবে না। বোঝা গেছে? হ্যাঁ স্যার, আর একটা কথা ছিল। কি হচ্ছে কেন? কার মাইক বাজছে? কার মাইক বাজছে? মাইক বন্ধ করো। বলো বলো শুনছি। হ্যাঁ, আমার আরেকটা কথা ছিল যে মানে ওনার তো লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তো মানে সেটা অনিশ্চয়তা। এখন তো সেটাই বলছে যে মানে ইউকে গভর্নমেন্ট মানে চায় না যে তিনি এখন মানে লন্ডন যাক, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে মানে একটা তাদের একটা তদন্ত করতে হবে, রাষ্ট্রসংঘ দ্বারা তদন্ত হবে কিনা। কিছু শুনতে পাচ্ছি না। মানে সেটা তদন্ত না হলে বা সমস্ত যারা যতগুলো পক্ষ আছে যে সবাইকেই একসাথে সহযোগিতা করে বাংলাদেশের যে ডেমোক্রেসি আছে বা সেখানে শান্তি বিরাজের জন্য একসাথে কাজ করতে হবে। তাহলে এবার হাসিনা এখন মানে শেখ হাসিনা এখন মানে কি করবে, মানে তার আর কি নিরাপত্তাটা নিয়ে কি হবে তাহলে? মানে সে কি এখন কি সে ইন্ডিয়াতেই থাকবে না এবার দিল্লি বা অন্য কোনো রাজ্যে মানে থাকবে? দেখো, সহজ বিষয় আগে বোঝো। এটা একেবারে ডিপ্লোম্যাটদের মতো ভাবো যে যদি তুমিও সরকারের প্রধান হতে বা একটা কোনো পদে থাকতে এইরকম মিনিস্টার, তাহলে তুমি কি করতে? সহজ ভাষায় উত্তরটা হচ্ছে এটাই যে আমি একজন ব্যক্তিকে আশ্রয় দেব না যে কিনা দেশ থেকে পালিয়ে এসেছে এবং উনি কোনো রকম কোনো প্রশাসনিক পদে নেই বা সরকারের কোনো কেউ নন, অর্থাৎ তার পাওয়ার নেই। এমন পাওয়ারলেস মানুষকে আমি কখনো সমর্থন দেব না। যদি তাকে সমর্থন দিয়ে আমার ওই দেশের সরকারের সাথে রিলেশনসটা যদি আমার দুর্বল হয়ে যায়, আমি কখনো তাকে সমর্থন দেব না। এটা হচ্ছে প্রথম কথা। আমার যদি বড় মাপের কোনো ইন্টারেস্ট না থাকে, আমি কখনো সমর্থন দেব না। ইন্ডিয়া সমর্থন দিয়েছে কারণ ইন্ডিয়া বোঝে যে এটা যেই হিংসাত্মক পথে আন্দোলন হয়েছে, এই আন্দোলন মানে হিংসাত্মক যেভাবে আন্দোলন হয়েছে, যেভাবে এখানে পুরো তাদের নিজেদের যে জাতির যে 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 কি বলবো যে মানে মূল্যবোধ, সেই মূল্যবোধটাই যেভাবে ভেঙে গুড়িয়ে দিল, এতটা হিংসা প্রয়োগ করলে এর কিন্তু আবার রিভেঞ্জও কিন্তু হবে। এদের মধ্যে থেকেই একটা সময় মানে এই যে প্রতিহিংসার আগুন ওদের মধ্যে যেটা জ্বলছে, সেটা আগামী কয়েক বছর কিন্তু জ্বলবে। সাধারণ মানুষ যারা এতদিন পর্যন্ত বা যারা ওই পলিটিক্যাল পার্টির ক্যাডার্স ছিল, যারা এতদিন পর্যন্ত আওয়ামী লীগকে সমর্থন করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু তাদের প্রতিশোধ কিন্তু চলবে, জারি থাকবে। এবং প্যারালালি হিন্দু যারা আছে, মাইনরিটি যারা আছে, তাদের মধ্যেও জারি থাকবে। ওদের দেশে সরকার বহু চেষ্টা করছে যে তাদের কিছু ওই হিন্দুদের মাথাগুলোকে এখানে ধরে তাদের কি করছে, হিন্দু মাথাকে কিছু ধরে এটা প্রচার করানোর চেষ্টা করছে যে তারা বলো যে দেশের মধ্যে হিন্দুদের মধ্যে অ্যাটাক হচ্ছে না, সরকার নিরাপত্তা বজায় রাখছে বা পাহারা দিচ্ছে, লিডার্সরা এখানে এসে পাহারা দিচ্ছে। কিন্তু বাস্তবের মাটিতে সেটা হয় না। কিছু মানুষকে তারা নিজেরাও জানে যে আমাদেরকে সরকারের ঘেঁষা হতে হবে, নইলে আগামী দিনে হয়তো আমরাও টিকতে পারবো না। তো তারাও নিজেরা পাওয়ারে থাকার জন্য এবং নিজেদের গোষ্ঠীটাকে বাঁচানোর জন্য এই কথাটা তারা কিন্তু বলবে। কিছু মানুষকে সামনে রেখে তারা কিন্তু এটা প্রচার করাবে, কিছু হিন্দু মাথাকে সামনে রেখে এটা প্রচার করাবে যে হিন্দুদের কোনো কিছু হচ্ছে না। বাট বাস্তবের মাটিতে এটা বুঝে নাও যে এটা কিন্তু একেবারেই বাস্তব, যে এই হিংসা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু আগামী কয়েক বছর জারি থাকবে। এই প্রতিহিংসার রাজনীতি বজায় থাকবে এবং প্রতিহিংসার রাজনীতি যখন হবে তখন এদের মধ্যে থেকে আবার দেখবে কিছু মানুষ বেরিয়ে আসবে, তারা কিন্তু আবার গিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করবে। হয়তো আওয়ামী লীগকে হয়তো ওই নামে না শক্তিশালী করতে পারে, কিন্তু আওয়ামী লীগের ওই যে মূল্যবোধ, সেই মূল্যবোধটা কোথাও গিয়ে বেঁচে থাকবে। তারা স্বীকার করতে বাধ্য হবে যে শেখ মুজিবুর রহমান মানে আমরা সরকার বিরোধী হতে হতে কখন যে আমরা যে দেশ বিরোধী হয়ে গেছি, এটা তারা যে রিয়েলাইজ করতে পারেনি। অর্থাৎ স্টুডেন্টরা কখনো কিন্তু দেশের বিরোধিতা করার জন্য আন্দোলনটা করেনি, কিন্তু তারা এখন রিয়েলাইজ করছে যে তাদের আন্দোলনটা হাইজ্যাক করে নিয়েছে জামাত, বিএনপি এবং বিদেশি শক্তি। তারা কিন্তু আন্দোলনটাকে যে হাইজ্যাক করে নিয়েছে, তারা এখন রিয়েলাইজ করতে পারছে। তারা এখন হয়তো আবেগের বশে, সেটাও অনেকে আবেগের বশে পারছে। এবং তো একটা স্টুডেন্ট, তার বুদ্ধি, তার শক্তি কতটাই বা হতে পারে, তার কাছে শুধু ওই
মানে বুক গুছিয়ে হয়তো গুলি খাওয়ার সাহসটুকুই আছে, কিন্তু একটা দেশকে তার বুদ্ধি প্রয়োগ করে সেখানে যে এগিয়ে নিয়ে যাওয়া, এতটা শক্তি একজন ছাত্রের মধ্যে থাকে না। এতটা শক্তি, এতটা জ্ঞান, এতটা বুদ্ধি তার একটা ছাত্রের মধ্যে থাকে না। কাজে তারা ওটা ভালো পারে, আন্দোলন করতে, সরকার ফেলে দিতে, নিজেদের দাবি আদায় করে নিতে, জোর করতে, আন্দোলন করতে, হাঙ্গামা করতে, হাঙ্গার স্ট্রাইক করতে, এগুলো ভালো পারে। কিন্তু একটা বুদ্ধি প্রয়োগ করে একটা দেশকে যে এগিয়ে নিয়ে যেতে হবে, তার রুটটাকে যে ধরে রাখতে হবে, এটা কিন্তু সফল হয় না। এটা ইউরোপের দেশগুলো ভীষণ রকমভাবে ধরে রেখেছে। ইউরোপ যেমন, এর আগে তোমাদের কনজারভেটিজম পড়াচ্ছিলাম, তখন বলেছি যে ইউরোপ যাই হয়ে যাক, তারা তাদের নিজেদের কিন্তু ওই রুটটাকে, যেমন ব্রিটেনেরই কথা বলো, তাদের নিজেদের রুটটাকে তারা কিন্তু উপরে ফেলে দিতে চায় না, তারা উপরে ফেলতে দেয় না। আমেরিকাও তাই, তাদের রুটটাকে তারা উপরে ফেলে দিতে চায় না, তারা কিন্তু কনজারভেটিজমটাকে ভীষণ রকমভাবে প্র্যাকটিস করে। কারণ তারা জানে যে আমাদের নিজেদের উন্নতিটাকে ধরে রাখতে হলে, লং রানে আমাদের নিজেদের জাতির অস্তিত্ব ধরে রাখতে হলে আমাদেরকে কিন্তু কি করতে হবে, আমাদের এই 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 আমাদের কনজারভেটিজমসকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এখানে যেভাবে রাতারাতি একটা যে পরিবর্তনটা আসলো, এই পরিবর্তনের ঢেউ কিন্তু, মানে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এদের উপরে পড়বে। তো এরা রিয়েলাইজ করতে বাধ্য হবে, একটা সময় আসবে 10-15 বছরের মধ্যেই তোমরা দেখবে যে চরম রকমভাবে, 10 বছরও যাবে না, তোমরা দেখো না এই যে সরকার যে এখন ডিসিশনসগুলো যেগুলো নেবে, ওই ছাত্রদের মধ্যে একটা দেখবে এখন ভাগাভাগি হয়ে যাবে। যে ছাত্ররা সমর্থন আন্দোলন করেছিল তাদের মধ্যে ভাগাভাগি হবে, যে মানুষরা আন্দোলন করেছে, যে সিভিল সোসাইটির মানুষরা, যে প্রফেসররা আন্দোলন করেছে, এরাই নিজেরা ভাগাভাগি হয়ে যাবে। এবং সরকার যখন কাজ করতে শুরু করবে তখন আরো বড় রকম ভাবে ভাগাভাগি হয়ে যাবে। তার কারণ গণতন্ত্র, যেটা 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 অ্যারিস্টটল বলেছিল বা প্লেটো বলেছিল, যে যেভাবে গণতন্ত্রকে আমরা ভাবি, আসলে গণতন্ত্রের বাস্তবতা সেটা নয়। গণতন্ত্রে কখনো সবাই সুখী হতে পারে না। কিন্তু এরা এখানে কি ভেবে নিয়েছে, যেটা যেমন প্রত্যেকের তুমি কন্টেন্ট, প্রত্যেকের আর্গুমেন্ট শুনবে, প্রত্যেকে বলছে কি যে আর যাই হোক, আমরা আমাদের নিজেদের দেশে আর কখনো মানে কি চাই না, আমাদের দেশে আর কখনো আমরা ওই ঘুষখোর রাজনীতি চাই না, আমাদের দেশে কারাপশনস আমরা চাই না। ফরেনার্সরা যখন বিদেশ থেকে আসছে, বা এই প্রবাসীরা যখন নিজেদের দেশে আসছে, তখন তাদের উপর যে দীর্ঘ সময় ধরে যে তাদের যে চেকিং করা হচ্ছে, সেগুলো তারা আর চায় না। কিন্তু এগুলো কি রাতারাতি ছুড়ে ফেলে দেওয়ার দরকার? সম্ভব না, সম্ভব নয়। এগুলো কোনোদিন সম্ভব না, এগুলো হিউম্যান নেচারের মধ্যেই লুকিয়ে আছে। যারা পাওয়ারে যাবে তারা নিজেরাও নিজেদের আখের গোছাতে এখন ব্যস্ত হবে, তারা নিজেদের শক্তিটাকে প্রয়োগ করতে ব্যস্ত হবে। তো আলটিমেটলি যারা এই যে আন্দোলনটা করলো, তারা কিছুটা হয়তো তারা হয়তো রিফর্মস পাবে, কিন্তু তারা যে এটা বড় প্রত্যাশা করে বসে আছে না, যে বড় বাপের একটা রিফর্মস আসবে, সেখানে তাদের বিরক্ত করা হবে না, বিভিন্ন যে একটা ইউটোপিয়ান যে তাদের যে এক্সপেকটেশনস গুলো আছে, সেই ইউটোপিয়ান এক্সপেকটেশনস গুলো কোনো রকম ভাবেই ফুলফিল হবে না, এটা গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি আমি। তো ফলে কিছুদিনের মধ্যেই তোমরা দেখো এটা কিন্তু মানে সরকারটা গঠন হতে দাও, যারা মন্ত্রিত্ব পাবে, যারা বিভিন্ন, যেমন দেখবো অলরেডি রাস্তায় দেখছি ট্রাফিক পুলিশের দায়িত্ব দেখবে মৌলানাগুলো সব নিয়ে নিয়েছে। মৌলানাগুলো রাস্তায় দাঁড়িয়ে, মানে এখন হয়তো বড় করে সোশ্যাল মিডিয়ায় আজকাল তোমরা দেখতে পাবে, বড় করে সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে কি যে একজন মৌলানা তিনি রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়ে নিয়েছেন। তিনি মানে দায়িত্ব নিয়েছেন মানে কি, তিনি নিজের দায়িত্ব মনে করে এটাকে তিনি ওখানে দাঁড়িয়ে সিগন্যালিং ব্যবস্থাটাকে ম্যানেজ করছেন। দুদিন পরেই তিনি রিয়েলাইজ করবেন এটাই, যে মানুষটা ওখানে দাঁড়িয়ে গেছে তার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। ওই রিক্রুটমেন্ট যেটা যেটা স্বচ্ছতার সঙ্গে ওরা এক্সপেক্ট করছিল বলে আন্দোলনটা করলো, ওটা হবে না আর। কারণ যে মানুষটা দাঁড়িয়ে গেছে, সে এই ভাবনা থেকে দাঁড়িয়েছে, সে সেটা তার দায়িত্ববোধ নয়, সে এই ভাবনা থেকেও দাঁড়িয়েছে যে এই মুহূর্তে যদি আমি দাঁড়িয়ে যেতে পারি আমার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে, তাই আগে ভাগে ওখানে গিয়ে সে দাঁড়িয়ে গেছে। তো এই যে ছাত্র সমাজ এখন বুঝতে পারছে না, যারা আন্দোলন করছে তারা বুঝতে পারছে না, তারা কিছুদিনের মধ্যে এদের মোহভঙ্গ ঘটবে, যখন দেখবে যে এদের লিডার্সরাই, এদের গোষ্ঠীরাই যখন দেখবে যে এইরকম ভাবে কি করছে, যে সমস্ত কিছু দখল করে নিয়েছে এবং কোনো রকম ভাবে প্রপার রিক্রুটমেন্টে হচ্ছে না, তখনই দেখবে এদের কিন্তু মোহভঙ্গ ঘটবে। এবং এই যে বারে যে এই যে বিদেশ থেকে যে স্লোগান শাউটিং করা হচ্ছে, ভারত বিরোধী স্লোগান শাউটিং করে যে বলা হচ্ছে যে ভারতের ডাক্তাররা নাকি 45% সেখানে নাকি তারা ভুয়ো ডাক্তার, বা তাদের কাছে কোনো প্রপার ডিগ্রি নেই, তারা জালিয়াতি করে, প্রচুর টাকা নেয়, হেন নেয় তেন নেয়। তো সেটা থেকে নাকি মালয়েশিয়া ভালো, মানে ইসলামিক কান্ট্রিজ গুলো ভালো, অনেক বেশি এটা বলার চেষ্টা করছে। কিন্তু ওখানে যেতে গেলে তাদের যে দূরত্ব, তার জন্য যে খরচাটা, বা ওরাও মানে তো ওই দেশগুলো তো তাদেরকে প্রলোভন দেখাচ্ছে নিজেদের লাভের কারণে। তো স্বাভাবিকভাবে তোমরা এটা রিয়েলাইজ করে নেবে যে কিছুদিনের মধ্যে এদের মোহভঙ্গ ঘটবে, এটা নিশ্চিত থাকো। কারণ তাদের এক্সপেকটেশনস গুলো অত্যধিক বেশি ইউটোপিয়ান এক্সপেকটেশনস, এই ইউটোপিয়ান এক্সপেকটেশনস গুলো তাদের মোহভঙ্গ ঘটবে, এবং অল্প দিনের মধ্যেই তারা দেখবে যে তাদের বাস্তবে ফিরে আসবে এবং রিয়েলাইজ করবে যে তারা বড্ড বেশি ভুল করে ফেলেছে। তারা সরকার বিরোধী আন্দোলন করেছে ঠিক আছে, কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা যেভাবে ভেঙে দিয়ে নতুন করে মেরুদণ্ড গড়ার চেষ্টা করছে, এটা এতটা মসৃণ হবে না, এতটা সহজ হবে না, এবং এতটা পরিষ্কার হবে না।
এতটা স্বচ্ছ হবে না, যে সেখানে প্রপার রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে ইয়ংদেরকে ভ্যালুস দেওয়া হবে, সেখানে দালালি হবে না, সেখানে কারাপশনস হবে না। এগুলো এগুলো কখনোই কখনোই সম্ভব নয়, সম্ভব নয়। এগুলো সিস্টেমটাও, মানে ডেমোক্রেটিক সিস্টেমটাও এর কারণে এই 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 এটার মধ্যে লুকিয়ে আছে। কাজে এই যে সিস্টেমটাকেও তারা অ্যাডপ্ট করে এটা করার চেষ্টা করছে, অর্থাৎ যে আইডিওলজিটাকে কেন্দ্র করে তারা করার চেষ্টা করছে, এবং যাদের হাতে মাধ্যমে এটা করার চেষ্টা করছে ফরেন শক্তিদের, তো আলটিমেটলি তাদেরকে কিন্তু এখানে কিছুদিনের মধ্যে অপেক্ষা করো, মোহভঙ্গ ঘটবে। কিছুদিনের মধ্যেই এদের মোহভঙ্গ ঘটবে। তোমরা এখন পারলে একটু দেখে রাখো কেমন ইউটোপিয়ান এক্সপেকটেশনস, তাদের সব বড় বড় সব ইউটোপিয়ান এক্সপেকটেশনস অল্প দিনের মধ্যেই মোহভঙ্গ ঘটবে, এবং তারা রিয়েলাইজ করবে যে তারা ভুল করেছে। তারা সরকার বিরোধী আন্দোলনকে আউটকাম না বুঝেই তারা যে কখন এটাকে রাষ্ট্রবিরোধী হয়ে গেছে এবং এখানে বিদেশি শক্তি দখল করে নিয়েছে, সেটা তারা যে তাদের যে ব্যবহার করা হয়েছে, এটা তারা কিছুদিনের মধ্যে রিয়েলাইজ করবে। তো তারা রিয়েলাইজ করতে বাধ্য হবে, কিন্তু এই রিয়েলাইজেশন করতে করতে তাদের দেখবে অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো এই বিষয়গুলো এখানে মাথায় রেখো, এগুলো কিন্তু তোমাদের, যাই হোক, এগুলো আগামী দিনে এগুলো নিয়ে রিসার্চ করতে তোমাদের কাজে আসবে, যে তারা কি চেয়েছিল আর কি হয়েছে। এগুলোই আমার আগামী দিনে রিসার্চের হট টপিক হবে। বলো স্থাপিতা। হ্যাঁ স্যার, আমারও এটাই মনে হয় যে ওদেরকে পুরোপুরি ম্যানিপুলেট করে ওদের কস্টিং ইউজ করে একটা মিলিটারি কুপ করা হলো ইত্যাদি। অ্যান্ড মানে আর যেটা আমার বলার ছিল যে অনেকেই মানে এইবার বাংলায় আমরা যেটা বলি, তো এখানে অনেকেই স্টুডেন্ট লিডার্স বা কমিউনিস্টরা, মানে নো হেট টু দেম, বাট আমি দেখছি যে ওরা সে একটা বলশেভিক রেভলিউশনের সাথে একটা কম্পারিজন টানছে। একদিকে বলছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে, মানে ইট ইজ ভেরি ইউটোপিক অ্যাট দ্য সেম টাইম। মানে আজকে যখন কলেজে আমার বন্ধুদের সাথে আলোচনা করছিলাম, আমি এই শব্দটা ইউজ করছিলাম যে এটা ইউটোপিক ভাবে ওরা দেখছে যে হ্যাঁ এই বিজয়ী হয়ে গেছে। তারপরে সবচেয়ে বেশি একটা স্টার্টলিং একটা জিনিস যেটা আমি দেখলাম, যে মানে ওই ফেসবুকে ওই ভিডিও আসে না ব্লগারদের, মানে যারা সেই প্রবাসী বাংলাদেশি, যেটা আপনি ডায়াসপোরা বলছিলেন, দে ওয়াজ সেলিব্রেটিং। মানে আমি তো দেখছিলাম না, মানে আমার মার ওখানে থেকে আমি দেখলাম যে দে ওয়াজ সেলিব্রেটিং বাংলাদেশে, মানে শেখ হাসিনা সে স্প্লেন্ড দ্য কান্ট্রি, তাই জন্য তারা মানে বলছে কি আমাদের ঈদেও এত মজা আসে না আজকে যতটা আমরা আনন্দিত হচ্ছি এই হচ্ছে। আমি ভাবছি এরা মানে হোয়াট আর দে সেইং, মানে হোয়াট আর দে ব্লাইন্ডেড বাই দ্য ইউএস ন্যারেটিভ অর হোয়াট। মানে আমি যদি ইন্ডিয়ান ফরেন পলিসির ব্যাপারেও ছেড়ে দিই, মানে আমার তো মনে হয় যেটা আমাদের আমার কয়েকটি ফ্রেন্ড আজকে মানে ক্লাসমেট আজকে বলছিল যে এরা তো মনে হয় এবারে সবকটা স্টুডেন্টকে মেরে ফেলবে, মানে এরা পুরো ইউথ প্রজন্মকেই মেরে ফেলতে পারে, মানে টু কিপ দেয়ার মানে ইন্টারেস্ট, সেফগার্ড দেম। এন্ড মোহাম্মদ ইউনূসকে আমার মনে হয় যেটা, এটা জানি না, আপনি হয়তো একবার বলছিলেন যে ইউএসএ মাইট ইউজ হিম অ্যাজ আ পাপেট টু কি বলবো স্প্রেড ওয়েস্টার্ন লিবারালিজম, বা মানে ওই কি বলবো সেই দ্য ড্রাগ অফ ডেমোক্রেসি, দ্য ড্রাগ অফ হেজিমনি ওখানে। তো ইটস আ মানে ফেইল স্টেট অফ অ্যাফেয়ার্স। ইটস লাইক বাংলাদেশ সেটা একটা এত বড় রাইজিং ইকোনমির দিকে গেছিল, সে মানে জারার ক্লোথস ওখানে বানানোর দিকে, এরা মানে 2018 থেকে শুনে আসছে যে এতটা তারা কি করছে। That তো went downhill without any but yeah, I mean, it's a failed state of affairs, I feel. পুরোপুরি মানে একটা কেমন অজবরলা করে দেওয়া হয়েছে, কোনো সন্দেহ হয়েছে স্টুডেন্টদেরকে, এটা কোনো সন্দেহ নেই। আমি তোমাদের বারবারই বলি যে স্টুডেন্ট মুভমেন্টগুলোর আউটকাম নিয়ে বিশাল সন্দেহ থাকে। তারা তাদের আন্দোলন করার জেদ আছে, কিন্তু আন্দোলনের আউটকাম কি হবে সেটা তারা বোঝার ক্ষমতা নেই। আই ফিল স্যার মানে কিছু কিছু সময় এটা মানে আই কমপ্লিটলি রেসপেক্ট কমিউনিস্ট ইডিওলজি অ্যান্ড এভরিথিং, বাট সামটাইমস আমার যেটা মনে হয় না, যেটা আমার প্রগ্রেসিভ লেফট হিসাবে দেখি, অ্যাট দ্য সেম টাইম উই শুড সিট ব্যাক অ্যান্ড মানে আন্ডারস্ট্যান্ড যে ওরা কাইন্ড অফ ব্রেন ওয়াশটি হয়ে গেছে। এরকম না যে আমি শুধু হিন্দুত্ব করলে আমি ব্রেন ওয়াশ, আর আমি লেনিন করলে আমি ব্রেন ওয়াশ না, মানে দুটোর মাঝখানে ট্রেড করে একটা যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, ওটা বলতে পারাটা আমার মনে হয় যে একটা ক্রিটিক্যাল মাইন্ডের পরিচয়। যে আমি সবসময় একটা লেফটিস্ট হইতে ও হ্যাঁ সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির পর এখন সেটা 6ই আগস্ট 5ই আগস্ট হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো। মানে এন্ড ফর হোয়াট রিজন দ্য ডায়াসপোরা ওয়াজ সেলিব্রেটিং, আমার তো মানে ওটা ভেবে মানে ওটা দেখে আমার খুবই হাসি পাচ্ছে যে এটা কি করছে এরা।
তাহলে বুঝতে পারছো যে ওই দেশে ডায়াসপোরাদের ব্রেনটা কিভাবে ওয়াশ করা হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার। আর যেখানে যেখানে বলছি সেটা তো ইউকেতেই হচ্ছে, মানে ইউকে ডিনাইড ইয়োর প্রাইম মিনিস্টার টু বি সেটেল দেয়ার এন্ড ইউ আর টেকিং ইট অ্যাজ আ, মানে কি বলবো, উইন ফর হোয়াট? ইট ইজ অ্যান ইনসাল্ট টু ইয়োর রেস, ইট ইজ অ্যান ইনসাল্ট টু দ্য পিপল অফ ইয়োর ল্যান্ড। তাহলে তারা সেটাই করছে। তাহলে বুঝতে পারছো যে এটা একটা, ওটা ইয়েকে বলছিলাম শ্রেয়সীকে, যে এটা তো তারা তো দেবে না এক, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে তারা এই জন্যও দেবে না যে সেখানে কিন্তু ওর নিরাপত্তার একটা প্রশ্ন উঠতে পারে। তার কারণ সেখানে উন্মত্ত জনতা আছে, কখন কি করে দেবে তার তো কোনো ঠিক নেই। কাজেই তার জন্য সিকিউর যদি কোনো কান্ট্রি থেকে থাকে সেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়া এই বাংলাদেশিদেরকে এখানে এসেই মাথা চাড়া দিতে দেবে না। তারা স্লোগান শাউটিং করবে, এখানে আনন্দ মিছিল করবে, ভারত সরকার এটা করতে দেবে না। তো কাজে এই কারণে হাসিনার জন্য সেফ জায়গা হচ্ছে এটাই, এবং আমার মনে হয় তিনি লং রানে এখানেই ধীরে ধীরে থেকে যাবেন। কারণ তিনি মানে, এবং তার বোনের অলরেডি ইউকেতে নাগরিকত্ব আছে, সিটিজেনশিপ আছে, বাট তিনিও সেখানে যাবেন না বা যেতে চাইবেন না। এই ভয়েই যেতে চাইবেন না যে দে আর নট সিকিউর দেয়ার, দেয়ার লাইফ উইল নট বি সিকিউর দেয়ার। আমরা তো ইন্ডিয়াকে এত মানে অনেকেই মানে গাল পারে, কিন্তু আমার মনে হয় যে আজকে যে রাহুল গান্ধীও বলেছে যে ফুল সাপোর্ট দিয়ে আমরা লাইক উইল কোঅর্ডিনেট উইথ দ্য মোদি গভর্নমেন্ট। আই থিঙ্ক ইটস আ ট্রু সাইন অফ ডেমোক্রেসি যে আমরা কতটা ডেমোক্রেটিক অ্যান্ড কতটা প্রোগ্রেসিভ অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ আ নেশন। আই থিঙ্ক এই জায়গাগুলোকেও দেখা উচিত। এক্স্যাক্টলি ডিবেট হোক, কিন্তু এই মুহূর্তে নয়। যেমন এটা আমি বারবারই বলছি যে ইন্ডিয়ান ফরেন পলিসি ভীষণ রকমভাবে দায়ী, ইন্ডিয়ান ইন্টারনাল পলিসি ভীষণ রকমভাবে দায়ী। আজকে আমি তোমাদের কম্প্যারিজন করে দেখালাম যে দেখো যে চায়না কতটা প্রভাব বিস্তার করেছে বা বাংলাদেশে, কিন্তু তাদের বিরুদ্ধে একটা টু শব্দ তারা করছে না, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে করছে। তার অন্যতম কারণ হচ্ছে যে ইন্ডিয়ার এই ফালতু কতগুলো পলিসি। তো তারা সেটা এখন ধৈর্যের পরিচয় দিয়েছে, এটা খুবই ভালো বিষয়। যে এই মুহূর্তে মুখ খোলা ঠিক নয়, ঠিক আছে, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আছে, আরও সেটা খারাপের দিকে যাবে। যখনই দেখবে যে বিরোধীদের তরফ থেকে সরকারের বিরুদ্ধে মুখ খোলা হচ্ছে, তখন তারা আরও বেশি করে কোথাও গিয়ে সেটা উৎসাহ পাবে। ভারত বিরোধী একটা, যারা আমাদের রাষ্ট্রবিরোধী একটা প্রতিবাদ, সে ওই দেশের বা একটা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো আরও বেশি করে সেখানে মাথা চাড়া দেবে, শক্তিশালী হয়ে যাবে, একটা কোথাও গিয়ে সাহস পেয়ে যাবে তারা। তো সেই ম্যাচুরিটিটা তারা দেখিয়েছে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো, সেটা খুবই ভালো। বাট মুখ কিন্তু খুলতে হবে, মানে এই পলিসিগুলো আমাদের ইন্ডিয়ান যে লোকাল পলিসি আছে, ইন্টারনাল পলিসি আছে, ফরেন পলিসি আছে, এগুলোকে বদলাতে হবে। এত বেশি চিৎকার চেঁচামেচি করলে হবে না, এত বেশি পলিটিক্যাল ইস্যু নিয়ে মাথা ঘামালে হবে না। আমাদের কোথাও গিয়ে ডেভেলপমেন্টাল পলিসিসগুলোর উপর ধ্যান দিতে হবে, কোথাও গিয়ে ডেভেলপমেন্টাল পলিসি, ইকোনমিক পলিসিসগুলোর উপর ধ্যান দিতে হবে। আদারওয়াইজ ইট ইজ নট পসিবল টু মেনটেইন দ্য ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ। এটা সম্ভব নয়, ঠিক আছে, অন বাংলাদেশ। তো এটা কখনো সম্ভব নয়। তো এটা করতে হবে, এটা একটা বিষয়। বলো ঝিলিক, কি তুমি বুঝতে পেরেছো স্থাপিতার মুখ শ্রেয়সী? শ্রেয়সী বলো ঝিলিক কি বলছো? স্যার, ব্যাপারটা হচ্ছে যে কাল থেকে দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ান সোসাইটি না মানে দুটো ভাগে এরকম একটা পর্যায়ে ভাগ হয়ে গেছে, যে এক পক্ষ এমন ভাবে সাপোর্ট করছে মনে হচ্ছে মানে বিশাল ব্যাপার, এক পক্ষ মানে সত্যি সেটার বিষয়টাকে এতটা ধিক্কার জানাচ্ছে। আর বিশেষ করে যেটা স্থাপিতা বললো যে কমিউনিস্টদের, আমি কমিউনিস্টদের বিষয়টা দেখছি, আমি অবশ্যই তাদের আইডিওলজিকে মানে মানে শ্রদ্ধা রেখেই বলছি যে তারা এটা কিভাবে বলছে যে 1971 সালে স্বাধীনতা কোনো স্বাধীনতা দিয়ে নয়, এতদিন স্বৈরা শাসন ছিল, এতদিনে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা মানে পাচ্ছে, মানে এত ছাত্র মৃত্যুর পরে মানে গণতন্ত্রের নামে প্রহসনের বদলে গণতন্ত্র আবার নতুন করে ফিরে এসছে। তারপর কালকে রাষ্ট্রপতি হঠাৎ করে খালেদা জিয়াকে মানে ছাড়ার কথা বললো, এবং আজকে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের তরফ থেকে যিনি মানে নোবেল প্রাইজ পেয়েছিলেন তাকে মানে মানে লিডার হিসেবে একটা অন্তর্বর্তীকালীন হিসেবে ধরা হচ্ছে। তো সেখানে কমিউনিস্টরা মানে এরকম তাদের ভাবমূর্তিটা কেন, যে মানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, তারা কি দেখতে পাচ্ছে না যে এরকম একটা পরিস্থিতি, নাকি মানে তারা শুধু ওই মানে মন্দিরের সামনে মানে মুসলিমরা হাতে হাত রেখে মানে দাঁড়িয়ে রয়েছে, প্রোটেক্ট করছে, সেটাই শুধু ছবি পোস্ট করে যাচ্ছে, দিয়ে দেখাচ্ছে যে তারাই মানুষ, তাদের মধ্যে মানবিকতা রয়েছে, 4-5টা ছবি পোস্ট করছে। তো এই ব্যাপারটা ঠিক ক্লিয়ার হচ্ছে না যে তাদের এই আইডিওলজি কেন, অন্য কোনো দলের মধ্যে এই বিষয়টা দেখতে পাচ্ছি না, কিন্তু কমিউনিস্টদের মধ্যে এই বিষয়টা কেন রয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে তারা এটা ভেবে খুব খুশি হচ্ছে
এটা ভেবে খুবই খুশি হচ্ছে, মানে এটা শুধু কমিউনিস্ট বলবো না, এটা হচ্ছে এটা মিক্সচার একটা ফর্ম। তোমরা দেখবে, আমি তোমাদের বারবার বলছি, আমেরিকার কতগুলো দালাল আমাদের দেশে আছে, মানে এরা এরা ভেবে কিছু করে না, এরা শুধু নিজেদের কন্টেন্ট বিক্রি করতে হবে এই ভাবনা থেকে করে, এরা শুধু নিজেদের ইনকামটা করতে হবে সেটা ভেবে করে, এরা ভেবে কিছু করে না, এবং এরা দেখবে, যেমন আমি তোমাদের এই ধ্রুব রাঠির কথা বলতে পারি, আকাশ ব্যানার্জির কথা বলতে পারি, এরা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে দালাল, মানে এরা কন্টেন্ট বিক্রি করতে হবে, তাই আমার এটা এখন হটলাইনে চলছে, আমাকে কন্টেন্টটা বিক্রি করে দিলাম, চলো এটা আমাকে খাবে মানুষ করে দিলাম। কিন্তু মানে তারা ডিক্টেটর বলতে হলে তারা ডিক্টেটর বলে দেবে, ঠিক আছে, তারপর ক্ষমতা থেকে সরেও গেল, কিন্তু তারা ওই বার্তাটা সেই সময় আর দিতে পারেনি, যেদেরকে কিন্তু একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে হবে, স্টেবল হতে হবে, তারা যেন বিপদ চালিত না হয়। অর্থাৎ এরাও কোথাও গিয়ে না ওই ছাত্রদের ইমোশনের সঙ্গে নিজেদের ইমোশনসটাকে গুলিয়ে দিয়ে, বা ওই কন্টেন্টের বিক্রি হচ্ছে, প্রচুর টাকা পাচ্ছে, তো ওই ইমোশনে মানে আমেরিকার এখন কোম্পানিজগুলো তাদেরকে বেশ ভালো টাকা দিচ্ছে সেখান থেকে, তো সেই টাকার কাছে নিজেদের বিবেক বোধটা কোথাও গিয়ে তারা বিক্রি করে দিয়ে তারা কিন্তু ওই কথাটি আর বলছে না যে আন্দোলন করছো ভালো, আন্দোলন করো, কিন্তু আন্দোলনের আউটকাম এটাই হোক যে সেখানে সরকার উৎখাত হোক, কিন্তু কোনো রকম ভাবে যেন সেখানে কি না হয় না, কোনো রকম ভাবে সেখানে যেন আবার নতুন করে মানে এই যে ছাত্র বিরোধী যে ছাত্রদের যে আন্দোলন সেটা যাতে কেউ কবজা না করে নেয়, এই কথাটা তারা কেউ বলছে না। ছাত্রদের আন্দোলন যাতে সেখানে কেউ কবজা না করে নেয়, তারা যাতে সেটাকে হাইজ্যাক কেউ না করে নেয়, যে ফান্ডামেন্টালিস্ট যারা আছে, যারা মহিলাদের সে স্বাধীনতাকে স্বীকার করে না, শিক্ষাকে স্বীকার করে না, বোরখার আড়ালে রাখতে চায়, ঠিক আছে, তো এদের যেন উত্থানটা না হয় এই কথাগুলো বলছে না। কখন বলছে? এখন যখন অলরেডি স্ট্যাবলিশড হয়ে গেছে তখন তারা এখন এই কথাগুলো এসে বলছে। তো কোথাও গিয়ে না ওরা ওই টাকার যে আমেরিকান কোম্পানিজগুলো যে তাদেরকে এই যে কন্টেন্ট বিক্রি করা যে টাকাগুলো দিচ্ছে, তো সেই টাকার কাছে গিয়ে এরা বিক্রি হয়ে গেছে, এদের বুদ্ধিটা কোথাও গিয়ে লোপ পেয়ে গেছিল। তো ফলে এখন দেখবে এরকম আমাদের পশ্চিমবঙ্গ প্রচুর আছে, এরকম আমার ফ্রেন্ড লিস্টেই প্রচুর আছে, ঠিক আছে, তারা বিভিন্ন কলেজে সব পড়ায়, অ্যাডামাসে সব বিভিন্ন ইউনিভার্সিটিতেও পড়ায়। তো এইরকম বড় মাপের কিছু আছে গাধা, আমি সহজ ভাষায় এদেরকে গাধাই বলবো। তো গাধা নিজেদের বুদ্ধিটাকেও কাজে লাগায় না, যে আফটার অল তোমাকে নিজের দেশই কিন্তু নিরাপত্তা দেবে, তোমাকে নিজের দেশের কথাটা, মানে যেমন রাহুল গান্ধী কম্প্রোমাইজ করছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলো যেভাবে নিজেদের ম্যাচুরিটির প্রমাণ দিচ্ছে, আমাদেরকেও কিন্তু সেটাই করা উচিত ছিল। কিন্তু তুমি শুধু সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল করে গেলে, এখন দেখো তার তার জাতির জনকের মূর্তি ভাঙা হচ্ছে, তাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে, তার পতাকা দেখবে দুদিন পর বদলে যাবে, তার দেখবে কালার বদলে যাচ্ছে এখন, ঠিক আছে, তার দেখবে স্লোগান শাউটিং সব বদলে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো এটা যে একটা নতুন করে একটা জাতির উত্থান, সেটা নতুন রকম ভাবে যে উত্থান হচ্ছে এবং একটা হজবরলা পরিস্থিতি যেটা করবে, সেটা তো লং রানে আমাদেরকে এফেক্ট করবে, এটা বোঝার ক্ষমতা তাদের নেই। এরা শুধু ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে শুধু নিজেকে ভেবে যাচ্ছে, অর্থাৎ একেবারে কন্ট্রোল, একেবারে এক্সট্রিম লিবারালিজমের, এরা হচ্ছে লিবারালিজমের অন্ধভক্ত, চরম শিকার। লিবারালিজমের যে খারাপ সাইট আছে, বা ইন্ডিভিজুয়ালিজমের যে কতগুলো খারাপ সাইট আছে, মিডিয়ারও যে কতগুলো খারাপ সাইট আছে, সেগুলো বোঝার ক্ষমতা এদের নেই। ফলে কি হয়, এদের যেটা বলছে সেটাই বলাটার মধ্যে কোথাও গিয়ে চেকস অ্যান্ড ব্যালেন্স যেটা রাখা দরকার, যে কতটা আমাকে বলতে হবে এবং কোথায় গিয়ে ফুল স্টপ দিতে হবে, সেটা বোঝার ক্ষমতা এদের নেই। আলটিমেটলি এই জিনিসগুলো হচ্ছে। তো আগামী দিনে এগুলোর ফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে, হ্যাঁ, এই আর কি। বোঝা গেল ঝিলিক? হ্যাঁ স্যার। বলো সায়ন্তন, কি বলছো? স্যার আমার একটা কোশ্চেন, যে বাংলাদেশে যেভাবে মাইনরিটিস বা হিন্দুদের উপর যে হরিবেল অ্যাটাক বা ওদের যেরকম টর্চার করা হচ্ছে, সেটা কি আমাদের দেশের হিন্দুত্বের উপর একটা কোনো এফেক্ট পাবে? মানে মানে যেরকম ভাবে এখনকার দিনে আমাদের পলিটিক্সে হিন্দুত্বকে যেভাবে জোর দেওয়া হচ্ছে, মানে আমি ডিরেক্টলি বলছি বিজেপি যেভাবে হিন্দুত্বকে জোর দিচ্ছে, তো তাদের জন্য কি এটা একটা সুযোগ করে দেবে যে হিন্দুত্বকে আরো বেশি করে ঐক্যবদ্ধ করার জন্য, না, এটা করবে না, ইউনিটটাকে বাড়ার জন্য? এটা করবে না এরা। যদি আমি তোমাকে এটা নিশ্চিত করে বলতে পারি যে যদি তাদের কাছে সিঙ্গেল মেজরিটি থাকতো, তাহলে হয়তো এই সাহসটা তারা দেখাতে পারতো। যদি তারা এবার 400 পার করে ফেলতে পারতো, তাহলে হয়তো তারা এটা করতো। 400 পার না করলেও এখন সিঙ্গেল মেজরিটি যদি থাকতো তাদের হাতে, এই সাহসটা তারা দেখাতো, মানে দেখাতো, নিশ্চিত ধরে রাখো দেখাতো। কিন্তু যেহেতু তাদের কাছে মেজরিটি নেই, তারা এখন ওই নীতিশ নাইডুর উপর ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, তো এই সাহসটা তারা দেখাবে না, এই সাহসটা দেখাবে না, একদম দেখাবে না। তুমি দেখতে পাচ্ছ কোথাও হচ্ছে এগুলো, এই সাহসটা কিন্তু কোনো লিডারকে মুখ খুলতে দেখছো? বিরোধী কোনো বিজেপির কোনো এমএলএ, কোনো এমপি? এখন কোশ্চেন, কিন্তু পরে ভোট ব্যাংক যখন ভোট আসবে তখন আবার এই ইস্যুগুলোকে আবার এটাই তো সুবর্ণ সুযোগ। কখন ভোট আসবে তখন এইসব মানুষ ভুলেই যাবে ততক্ষণে। এটাই তো সুবর্ণ সুযোগ, এগুলোকে তো তারা বাঁচিয়ে রাখতে চায়, যে এটাকে লম্বা টেনে নিয়ে যাবে ভোট পর্যন্ত, এটাই তো তারা চায়, পলিটিশিয়ানদের এটাই বিষয়। কিন্তু তাদের কাছে যেহেতু এখন ওই অন্ধ্রপ্রদেশের নাইডুর উপরে নির্ভরশীল, নাইডু হচ্ছে আবার একটা বড় পরিমাণে ভোট ব্যাংক, তারা হচ্ছে মুসলিমদের ভোট ব্যাংক,
তো কোথাও গিয়ে তার স্বার্থে আঘাত লাগলে নাইডু বেরিয়ে যাবে, এবং তোর কাজে এটা কিন্তু করতে পারবে না। তো ব্যালেন্স করে এখন চলার চেষ্টা করবে। তো অনেক সময় আমরা বলি না যে কোয়ালিশনস গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট অনেক সময় কি হয় যে হিউম্যানিটেরিয়ান ডেভেলপমেন্টসগুলো বেশি হয়, ডেভেলপমেন্টসগুলো খুব বেশি হয়। তো এটাই হচ্ছে তার একটা প্রতিফলনও বটে, যে কোয়ালিশনস আছে বলে আজকে কি হবে না, সরকার ওই কোথায় কি হচ্ছে, ওদের দেশে কি সমস্যা, সেটা ঢেউ এসে আমাদের নিয়ে এসে নিজেদের দেশে নিয়ে এসে ফেলবে, আর দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে, মানুষের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব নষ্ট করবে, তাহলে ক্ষমতায় আসার জন্য ওটা কি আর করতে পারবে না। আমি তোমাকে এটা লিখে দিচ্ছি, তুমি এটা মিলিয়ে নাও। যদি সিঙ্গেল মেজরিটি থাকতো তাহলে নিশ্চিত তুমি ধরে রাখো, যেমন শুভেন্দু অধিকারী বলেছে 1 কোটি হিন্দু আসবে এখানে, এই সুর মিলিয়ে সবাই একই কথা বলতো। মমতা ব্যানার্জি বলার আগে এটা শুভেন্দু অধিকারী বলতো, ঠিক আছে, এটা ভোট ব্যাংকের কারণে, ভোট ব্যাংকের কারণে এটা বলতো। কিন্তু মমতা ব্যানার্জি আগে বলে দিয়েই বকুনি খেয়েছে, বুঝতেই পারছো, বকুনি খেয়েছে উপর লেভেল থেকে, মুখ খুলতে বারণ করেছে। এখন দেখো শুভেন্দু অধিকারী মুখ খুলে এই একই কথা বলেছে, একই সুরে একই উদ্দেশ্যে, বলবো একই উদ্দেশ্যে একই কথা বলেছে যে 1 কোটি হিন্দু আসলে তাদেরকে আশ্রয় দিতে হবে, একই কথা বলেছে। দেখে এখন দেখো মমতা ব্যানার্জি গিয়ে সেটা আবার অভিযোগ করেছে গতকাল ইয়েতে। তো পরিষ্কার থাকো, এটা নিশ্চিত থাকো যে ওই ধরনের কোনো ঢেউ আমাদের দেশে এসে পড়বে না, কারণ সরকার এখন অনেক সচেতনতার সঙ্গে পদক্ষেপ নেবে। কোনো রকম তার ঢেউ এসে পড়বে না, কোনো রকম পড়বে না কোনো ঢেউ। এবং আজকে পার্লামেন্টে এই বিবৃতি দিয়ে মাইনরিটিসদের উপর যে অ্যাটাক হচ্ছে সেটা আমাদের সরকার যে নজরে রাখছে, সেই বিবৃতি দিয়ে অনেকটা তাদেরকে কিন্তু এই বার্তা দিয়ে দিয়েছে যে তোমাদেরকে সংযত হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা স্ট্রিক্ট অ্যাকশন কিন্তু নেবো, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, এটা কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছে। তো যাই হোক, সেটা হয়তো অনেকটা বড় পদক্ষেপ হবে, কারণ এখানে আমেরিকার ইনভলভমেন্ট আছে, চায়নাও ছেড়ে কথা বলবে না, তারাও একজোট হয়ে যাবে। তো আমেরিকা চায়না দেখবে ওরা হয়তো ইন্ডিয়ার বিরুদ্ধেই নেমে পড়বে, পাকিস্তান আছে। তো সেই কারণে এখন ভার্বালি যতটা কমিউনিকেশনস করে সিচুয়েশনসটাকে ঠান্ডা করা যায়, আর যদি নিজেদের রিলেশন যেটা ছিল সেটা এস্টাবলিশ করা যায়। এবং জয়শঙ্কর পার্লামেন্টে আজকে রাজ্যসভাতে বলেওছেন যে নতুন যেই সরকারই আসুক না কেন, আমাদের যে সমস্ত প্রজেক্ট ওখানে কাজ চলছে, বিজনেস যেটা হচ্ছে সেটার মধ্যে কোনো খামতি হবে না। লিডারদের সঙ্গে আমাদের প্রাইমারি কথা হয়েছে, এবং যাই পাওয়ারে আসুক, যারাই ক্ষমতায় আসুক অন্তর্বর্তী সরকারে বা মিলিটারিতে, তাদের সঙ্গে আমাদের কিন্তু যেমন রিলেশন ছিল তেমন থাকবে। তো কিছুটা দুর্বল হলো, আঘাত লাগলো, কিন্তু ওরাও জানে যে আমরা ইন্ডিয়াকে ছাড়া এগোতে পারবো না রাতারাতি, আর আমরাও জানি যে এটা সম্ভব নয় যে ওর একটা ইস্যুকে আমার নিজের দেশে নিয়ে এসে এখন আমি ওটাকে রাজনীতি করব, ওই সুযোগটা আর নেই, ওটা পারবে না, ওটা করতে পারবে না। ওটা একটা দুর্বলতা, এদের কোয়ালিশন হওয়ার দুর্বলতা, এটাই হচ্ছে কোয়ালিশন, এটা হচ্ছে এখানে একটা দুর্বলতা। বুঝতে পারছো সায়ন্তন? ইন্ডিয়াতে কোথাও দেখছো এরকম যে ভারতের কোনো হিন্দু মুসলিমদের উপরে অ্যাটাক করছে? দেখতে পাচ্ছ কোনো বিজেপি কোনো এমপি বড় কোনো কমেন্ট পাস করেছে? শুনতে পাচ্ছ এমএলএ কোনো মন্ত্রী পাস করেছে কমেন্ট? কাউকে শুনেছো এখনো পর্যন্ত? শুনতে পারবে না। স্যার এখন শুনে কিন্তু আপনার হয়তো মনে থাকবে, মানে কিছুদিন আগে এই শুভেন্দু অধিকারী একটা কমেন্ট করেছিলেন যে আমাদের সাথ উসকাই বিকাশ হোগা, মানে মুসলিমদেরকে বলছেন যে ওদের কোনো বিকাশ আমরা করবো না। যদি ওটা ওনার নিজস্ব কমেন্ট, বিজেপি পার্টি এটা নিজে থেকেও ডিনাই করে দিয়েছে যে আমরা শুভেন্দু অধিকারীর সাথে একমত নই। ও রাজনীতির কারণে ওইসব বলে, ওইসব ফালতু কথা ধ্যান দিয়ে লাভ, রাজনীতির কারণে বলে। আমাদেরকে স্টুডেন্ট হিসেবে, আমাদেরকে পলিসি মেকার হিসেবে ওটা বুঝতে হবে যে আলটিমেটলি পলিসিতে কি আসলো, মুখের কথায় নয়, মুখের কথা নয়। ফরেন পলিসিতে যেটা বলেছেন বা মর্গেনথাউ যেটা বলেছেন যে লিডাররা কি বললো সেটা গুরুত্বপূর্ণ নয়, কি করলো সেটা গুরুত্বপূর্ণ। তো কি করলো সেটা গুরুত্বপূর্ণ, মুখে কি বললো ওটাতে কিছু যায় আসে না, ওইসব রাজনীতির কারণে বলে, ঠিক আছে? ওইসব তুমি পালে হাওয়া পাবে না। ওই যে বলেছে 1 কোটি, মিলিয়ে নিও কত কোটি মানুষ দেশের মধ্যে ঢোকে, তাহলেই প্রমাণ পেয়ে যাবে ঠিক বলছি কি ভুল বলছি, ঠিক আছে? 1 কোটি কোথা থেকে আসে দেখবে, সব বন্ধ করে রেখেছে, 1 কোটি আসবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? ক্লিয়ার? এগুলি বলা ছিল, নতুন আপডেট ছিল যেগুলো দেওয়ার ছিল তোমাদের, যেগুলোর দিকে নজর রেখো, এগুলোতেই রিসার্চ হচ্ছে মেনলি। এগুলো তোমাদের ধ্যানে থাকলে আগামী দিনে তোমাদের পিএইচডি করতে, বইপত্র লিখতে, গবেষণা করতে এগুলো হেল্প হবে, ঠিক আছে? এগুলো হট টপিক, এগুলো এখন আগামী দিনে বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োজন পড়বে, কাজে আসবে। চলো তাহলে আমরা আমাদের আলোচনায় এবার প্রবেশ করি। বলো কি বলছো ঝিলি? হ্যাঁ স্যার, মানে কাল থেকে আমি একটা জিনিস ভাবছিলাম, জানি না মানে এটার সাথে এটা রিলেট কিনা। কালকে মানে কালকে যেহেতু 5ই আগস্ট ছিল, যেটা মানে 370 যেটা জম্মু কাশ্মীর থেকে সরিয়েছিল, তার 5 বছর পূর্তি। তো সেটার সাথে কি এটা কোনোভাবে রিলেট? মানে কালকে আমি ওটা খুব ভাবার চেষ্টা করছিলাম কাল থেকে। কোনো রিলেশন এটার মধ্যে নেই, কোনো রিলেশনই এটার মধ্যে নেই, কোনো রিলেশনই এটার মধ্যে নেই। 370 তুলে দিয়েছিল, সেটা একটা কাইন্ড অফ বলতে পারো যে মুসলিমদের পানিশমেন্ট, পাকিস্তানের পানিশমেন্ট,
বলতে পারো, কিন্তু ওটার নিরিখেই যে এটা হয়েছে ওই রকম কিছু নয়, লিঙ্ক নেই এগুলোর। ওগুলো ওগুলো যারা কেউ যদি লিঙ্ক করতে বসে সেটা একটা ফালতু ইয়ে হবে। কারণ ওই টাইম ধরে এখন প্রতিশোধ নেবে পাকিস্তান, ওই রকমটা হয় না, ওই রকমটা হয় না। মানে কোনো দেশই ওই টাইম ধরে পানিশমেন্ট নেবে এটা হয় না। এগুলো খুবই উগ্র মানসিকতার মানুষ না হলে এগুলো করে না, ঠিক আছে? যে যেমন হচ্ছে এই মানে সিরিয়াল কিলার যারা হয় তারা দেখবে যে ওই টাইম ধরে সময় মেনটেন করে দেখবে খুন করে। এখানে ওই জিনিসগুলো হয় না, ওগুলো টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে হয়। কিন্তু এই একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্কের ক্ষেত্রে বা ওই এই জিনিসগুলো কাজ করে না। আমি আমার অভিজ্ঞতায় কখনো দেখিনি বা কোথাও পড়িনি আমি। টেরোরিস্ট অ্যাক্টিভিটিস গুলোর ক্ষেত্রে হয়, যারা একটা টাইম মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে। কারণ এটা তাদের মধ্যে দিয়ে তারা তো রিমোটলি কাজ করে, যে একটা দেশে একজন টেরোরিস্ট বসে আছে, ওকে কোনো একটা SMS পাঠাতে হবে। তো কি করে SMS পাঠাবে? তো ওই ডেটটা হচ্ছে SMS, ওই ডেটটা SMS, তাদের কোডিং ডিকোডিং যেটাকে আমরা বলি। তো ওটা ওগুলো হচ্ছে ওদের কিন্তু বার্তা। কিন্তু এখানে তো ওরা সরাসরি ডায়লগটা চালাতে পারে, তো কেনই বা ওই জম্মু কাশ্মীর ওই তারিখটার জন্য এখন অপেক্ষা করবে? ওই সব কোনো লিঙ্ক ফিঙ্ক আমার অভিজ্ঞতা তাই বলছে যে কোনো কিছু নেই এর মধ্যে। হ্যাঁ, ওরা যখনই সুযোগ পাবে তখনই এগুলো করবে, সেটাই স্বাভাবিক। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর বলো, আর কে হাত তুললে? নাজবুন না কে হাত তুললে? কে হাত তুলেছিলে বলো? না ঠিক আছে দাদা, ওকে, আমি তুলেছিলাম, ঠিক আছে। বলো, কিছু বলতে চাইলে বলো, জানতে চাইলে, বলতে চাইলে। না জানতে চাইবো বলতে পরে জিজ্ঞেস করলে হবে। আসলে আমি একটা বিষয় আমার বলার ছিল আর কি। বলো বলো। মানে সায়ন্তন দা যে কথাটা বললো সেই বিষয়ে, মানে হয়তো কোয়ালিশন গভর্নমেন্ট এসছে বলে কোনো পলিসি গ্রহণ করবে না, কিন্তু আমরা দেখি যখন এরকম কোনো কিছু সাম্প্রদায়িকতা মানে মাথা জাড়া দিয়ে ওঠে, তখন আমরা অনেক ক্ষেত্রে দেখি হয়তো পলিসিতে নেওয়া হবে না, কিন্তু ভারতবর্ষে দেখবেন অনেক ক্ষেত্রে সে যে দেশেই হোক না কেন একটা মানুষের সম্পর্কের মধ্যে বা জনগণের মধ্যে অনেকটা প্রভাব পড়ে। যেমন প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোথাও আমাদের একটা ধর্ম আমাদের সবার আগে প্রায়োরিটি পায়। তো এবার দেখা যায় আমরা যতই শিক্ষিত হই না কেন, ধর্ম নিরপেক্ষ নিজেকে ভাবি না কেন, তারপরেও দেখবেন সম্পর্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে এই বিষয়গুলো যেহেতু অনেক বেশিভাবে মাথা চেড়ে দিয়ে উঠছে বা আমরা আমাদের চোখের সামনে ঘটছে বা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে, তো অনেকটা হলেও কোথাও গিয়ে দেখবেন যে বন্ধুটা বা আপনার আশেপাশের মানুষদের ক্ষেত্রে হয়তো পাশাপাশি আছে অন্যান্য ধর্মের মানুষ, তো মানুষের জীবনের ক্ষেত্রে অনেকটা এফেক্ট পড়ে সেইগুলো অনেক। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? এটাই আমি না না, একদম একদম সঠিক বলেছো যে হয়তো পলিটিক্যাল লেভেলে ডিসিশন লিডার, মানে যেটাকে পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলে, যে অনেক সময় যেটা সরকার বা ওই রাজনৈতিক নেতারা যেটা ইনপুট করে ওই ব্ল্যাক বক্সে নিয়ে গিয়ে সেখানে প্রসেস করে হয়তো আউটপুট করতে পারবে না, তারা যখন ডিসাইড করে নেয় বা যখন রিয়েলাইজ করে যেটা আমার সম্ভব নয়, তখন লং রানে এটাকে ফায়দা হিসেবেও কিন্তু তারা মানে বজায় রাখে বিষয়টাকে, মানে ফায়দার পজিশনেই রাখে। তো কিভাবে সেটা তখন ওই নন পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলো যেগুলো আছে তাদেরকে দিয়ে এটাকে সোশ্যালাইজ করার চেষ্টা করে, মানুষের মনে কোথাও গিয়ে এটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে। তো হ্যাঁ, এটা ঠিক যে এই বাংলাদেশের এই ঘটনাগুলো দেখবে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে কিন্তু ছড়াছড়ি হচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপে বিশেষ করে বিভিন্ন গ্রুপে এগুলো ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশে দেখো এইগুলো হচ্ছে, বাংলাদেশে সেগুলো হচ্ছে, বাংলাদেশে মাইনরিটিসদের উপর অ্যাটাক হচ্ছে। এগুলো করে কোথাও গিয়ে একটা কি করা হয়, একটা ভেতরে একটা কিন্তু নন পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলো করতে পারে, বাট এটা সরকারি লেভেলে পৌঁছবে না। বাট পলিটিক্যাল অর্গানাইজেশনস এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশনসগুলো একটা ভেতরে করবে, এটা আগামী দিনের একটা সম্ভাবনা বজায় রাখবে, জিয়ে রাখবে। একটা মানুষকে একটা উদাহরণ যাতে আমি কখনো এটা দিতে পারি যে দেখো অমুক সময় এটা হয়েছিল, মনে পড়ছে। তো এইগুলো কোথাও মনের মধ্যে ওইটাকে মানে বসিয়ে দেওয়া, ওদের প্রতি একটা বিদ্বেষ, ওই ধর্মটার প্রতি বা ওই গোষ্ঠীটার প্রতি একটা বিদ্বেষ এটা তাদের মধ্যে স্ট্যাবলিশ করানোর জন্য হয়তো নিশ্চয়ই তারা এগুলো করবে। এবং সত্যি যে মানুষের সঙ্গে মানুষের এই দূরত্বটাও বৃদ্ধি পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা হবে। বাট সরকারি লেভেলে যাবে না, এটা তোমাদের আমি বলতে চাই। সরকারি লেভেলে এটা পৌঁছবে না, বা পলিটিক্যাল পার্টিসগুলো এখন সরাসরি এটা ওপেনলি যেভাবে করে, যেভাবে আমরা দেখে আসলাম এর আগে, ওপেনলি করবে ওই সাহসটা দেখাবে না। বিশেষ করে যারা ইনকামবেন্ট পলিটিক্যাল পার্টি থাকে বা যাদের এই আইডিওলজির সাথে এই বিষয়গুলো ম্যাচ করে, তো তারা এটা ওপেনলি আর করার সাহসটা দেখাবে না। তার কারণ এখন তারা নিজেরাই কোয়ালিশনে আছে। তো কোয়ালিশনে থাকাটা তাদের একটা দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে তারা সরাসরি এটা নিয়ে এখন বড় কোনো কিছু করবে না, করতে পারবে না। এই হচ্ছে বিষয়। ঠিকই বলেছো, ভুল কিছু বলনি। ঠিক বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে, কারণ এইগুলো অনেক চাক্ষুষ বোঝা যায়। কারণ সবাই জানে সব ক্ষেত্রে যেমন যে বিষয়গুলোকে এমন ভাবে উগ্রভাবে দেখানো হচ্ছে অবশ্যই খারাপ। আমাদের এখানেও যে কোনো বিশ্বের যে কোনো দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারিত হয়,
হয়তো তারা সেই দেশের নাগরিক, কিন্তু ভাবা হয় না যখনই হয়তো একটা ইস্যু আসে তখনই দেখা যাবে সেই দেশের নাগরিককে বাদ দিয়ে হয়তো আমরা ধর্মের মানুষটাকে বেশি প্রাধান্য দিই। ঠিক আমার ক্ষেত্রে এটা হবে, হয়তো কোনোদিন মানে মিডিল ইস্টের কোনো দেশের সঙ্গে কোনো কিছু হলো বা কিছু, হয়তো আমার পাশের কোনো একটা অন্য রিলিজিয়নের মানুষ থাকলে তাকে বাদ দিয়ে হয়তো আমি অন্যদের প্রতি একটা হব। কিন্তু যেভাবে দেখানো হচ্ছে বা আমাদের মনের মধ্যে যেগুলো তৈরি হচ্ছে তার থেকে বিষয়টা যেমন অবশ্যই খারাপ, বাংলাদেশে এটা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি সংখ্যালঘুদের পাশাপাশি আপনার মানে ওখানে যারা মেজরিটি আছে তাদেরও প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে এরকম শুনছি আওয়ামী লীগের মানে বিভিন্ন যারা আমাদের অনেক রিলেটিভরা বলছিল তারা এখানেও ভারতে অনেক কান্নাকাটি করছে, কারণ তাদের স্ত্রী কোথায় আছে জানে না, বাবা মা সন্তান সব আলাদা আলাদা, মানে বাড়ি ঘরে তারা থাকতে পারছে না। এরকম পরিস্থিতিও তাদের হচ্ছে। শুধু যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেটা নয়, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে সেই বিষয়গুলোকে বেশি দেখছি বা খাচ্ছি আমরা এটাই। তার পরিপ্রেক্ষিতে ভারতের মধ্যে এফেক্টটা করছে যে মানুষের মধ্যে যে বন্ডিং, যে এতদিন আমরা যেভাবে ভাবছিলাম হয়তো কিছুদিন আবার ধামাচাপা গেছিল, আবার সেই জিনিসগুলো আবার উগ্রভাবে মাথাচাড়া দিবে, হয়তো মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে না, বন্ধুদের সঙ্গে একটু হলেও কোথাও গিয়ে একটা খারাপ জায়গায় পৌঁছাবে। এই আর কি। তবে আরেকটা জিনিস নোটিস করেছে, সেটা হচ্ছে যে চায়না তো মানে পৃথিবীর প্রত্যেকটা দেশে মাইনরিটিরা সাপ্রেস হয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমাদের একদিন তখন পড়িয়েছিলাম তখন এগুলো বলেছিলাম। পৃথিবীর সমস্ত দেশেই মাইনরিটিস বা সংখ্যায় যারা কম, যাদের ক্ষমতা যারা দুর্বল, তাদের উপর হচ্ছে সবলদের হচ্ছে কিন্তু অ্যাটাক হয়। এটা নিয়ে একেবারে এটা সার্বজনীন সত্য, এটা নিয়ে এটাকে ইগনোর করার কোনো জায়গা নেই। চায়নাতেও কিন্তু দেখবে সেখানে মাইনরিটিস যারা আছে এবং আনফর্চুনেটলি তারাও কিন্তু সেখানে দেখো মুসলিম, তাদের উপর কিন্তু সেখানে অত্যাচার হয়, যেমন উইঘুর মুসলিমদের নিশ্চয়ই নাম শুনেছ। বাট উইঘুর মুসলিমদের উপর এবং চরম পর্যায়ে সেখানে হয়, মানে তোমরা দেখবে বিবিসির বিভিন্ন ডকুমেন্টেশনসগুলো বেরিয়েছিল, ডকুমেন্টারিতে তারা বলছে সেখানে তাদের সেখানে কিডনি নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে বড় বড় সব ওই ডিটেনশন সেন্টারের মতো সেন্টার তৈরি করেছে, সেখানে তাদেরকে রেখেছে এবং সেই সেন্টারে নিয়ে গিয়ে তাদেরকে কি করা হচ্ছে না, জাতীয়তাবাদী মন্ত্রে তাদেরকে দীক্ষিত করা হচ্ছে। কারণ মুসলিমদের মধ্যে তোমরা জানো যে একটা আলাদা ধরনের একটা ব্রাদারহুডনেস কাজ করে, কসমোপলিটানিজম যেটাকে বলা যেতে পারে। তো কসমোপলিটানিজমকে তারা প্র্যাকটিস করে, কোথাও গিয়ে তারা এখানে ওই একটা রাষ্ট্রশক্তিকে না মানা, রাষ্ট্রশক্তির রাষ্ট্রের লিডারকে না মানা, এই প্রবণতাগুলো কাজ করে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের কাজ করে গেল। যে তারা মুজিবুর রহমানকে মানতে চাইছে না, তার অন্যতম কারণ হচ্ছে দেখবে সব এদের নেতারা, মানে এই যে জামাতের যে সমস্ত নেতারা আছে বা ওই পিনাকি ভট্টাচার্যের মতো উগ্রপন্থী মানুষরা, এরা কিন্তু কোনো আইকনকে ফলো করে না। এরা যাকে ফলো করে তারা কিন্তু ঈশ্বরকে, মানে উনি নিজেও বলছেন যে ইসলামে বা আমাদের পিতা আবার তো কেউ হয় না, পিতা বা জাতির বন্ধু জনক এইসব কেউ হয় নাকি? যা হয়তো ঈশ্বরই শেষ কথা। তো কেন থাকবে? ওটা মূর্তি ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, এই কথাগুলো বলছে। তারপরেই দেখবে তোমরা এগুলো গুড়িয়ে দিচ্ছে সব মানুষ। তো জামাত বা ওই যারা ইসলামপন্থী তারা কিন্তু যে তাদের আদর্শের মধ্যে এটা আছে যে তারা কোনো এই ইহজগতের কোনো আদর্শকে মানে না। তারা যা মানে সেটা হচ্ছে কিন্তু ওই কোরআনের আদর্শ, ঈশ্বরের আদর্শ, একটা তাকেই কিন্তু তার কাছেই মাথা নত করে, এই ধরনের একটা আদর্শ তাদের মধ্যে কাজ করে। তো মুসলিমরা যারা চায়নাতে আছে তাদের মধ্যেও একই জিনিস কাজ করবে, যে তারা কোনো ওই লিডারকে মানবে না, তারা সরকারকে মানবে না, এই ধরনের একটা মানে কাইন্ড অফ বলতে পারো যে একটা মানে অ্যানার্কির একটা সিচুয়েশনসকে তারা সমর্থন করে, যে সেই ইহজগতের কোনো লিডারকে তারা মানে না। তারা যাকে মানে তারা হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বর, আল্লাহ। চায়না কি করলো? চায়নাকে তাদেরকেও কিন্তু ওই ধরে ডিটেনশন সেন্টারের মতো সেন্টারে নিয়ে গিয়ে তাদেরকেও ওখানে নিজেদের মডার্ন এডুকেশন দিয়ে, মানে চাইনিজ এডুকেশন, ন্যাশনালিজমের এডুকেশন দিয়ে তাদেরকে কি করেছে, নিজেদের মতো করে তাদেরকে কিন্তু গড়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, যে ইসলামপন্থী থেকে তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে। তো সেটা তো তাদের নিজেদের কালচারের উপর, তাদের নিজেদের রিলিজিয়নের উপরে, তাদের গ্রুপের উপরেও তো এক প্রকার অ্যাটাক। কিন্তু দেখো সেগুলোও কিন্তু মানে হিউম্যান রাইটস ভায়োলেশনস। আমেরিকা বিভিন্ন সময় কিন্তু এগুলো নিয়ে একবার এগুলো নিয়ে কিন্তু বলেছে যে এগুলো কিন্তু হচ্ছে, বা ইউরোপেও তোমরা দেখবে ইউরোপিয়ান ইউনিয়নে এগুলো নিয়ে ইস্যু উঠেছিল, বাট এতটা এগুলো হাইলাইট হয়নি। তার অন্যতম কারণ হচ্ছে কিন্তু যে সেখান থেকে ইনফরমেশনস বের করাটাই ভীষণ ডিফিকাল্ট। ওখান থেকে তোমাকে যেমন বিবিসি যে ডকুমেন্টেশন একটা করেছিল, সেগুলো কিন্তু খুব জীবনের রিস্ক নিয়ে তারা করেছে। সেখানে গিয়ে যে জীবনের রিস্ক নিয়ে তাদেরকে ঢুকতেই দিচ্ছে না, পারমিশনই দিচ্ছে না, কিন্তু তারা জীবনের রিস্ক নিয়ে সেগুলো করেছে। তো কটা ইনফরমেশন তুমি বের করতে পারবে ওইরকম করে? 10টা, 15টা, 20টা, 10টা ভিডিও বানাতে পারবে, 20টা ডকুমেন্টেশন করতে পারবে, কিন্তু যতটা মাইনরিটিসদের উপরে যে সাপ্রেশনসগুলো ওখানে হয়েছে এবং তার উপর এবং সেগুলো যতটা না মিডিয়াতে এসেছে, তার থেকে অত্যধিক বেশি কিন্তু এখানে ডকুমেন্টেশনস হয়েছে, এসেছে
মানে এই মাইনরিটিসদের এখানে যে ধরনের ইন্ডিয়াতে যে ধরনের অবস্থা হয় বা যে সিচুয়েশনসগুলো কাজ করে সেগুলো অত্যধিক বেশি হাইলাইটেড হয়েছে, বা বাংলাদেশেও যেগুলো মাইনরিটিসদের উপর তারা করছে সেগুলো অত্যধিক বেশি হাইলাইটেড হচ্ছে। কেন? কারণ এটা লিবারাল মিডিয়া, এখানে কিন্তু যে কেউ নিজেদের কন্টেন্টস তারা লিখতে পারে, প্রচার করতে পারে। অর্থাৎ মিডিয়া এখানে ওপেন হওয়ার ফলে কি হচ্ছে, যে ছোট্ট একটা ঘটনা কিন্তু বড় হতে সময় লাগছে না, আর ওখানকার অত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু মিডিয়া যেহেতু চায় না, ওখানে সমস্ত মিডিয়ার উপর স্ট্রিক্ট কন্ট্রোল রাখে, অথরিটেরিয়ান রিজিমস তারা সেখানে স্ট্যাবলিশ করে রেখেছে, মিডিয়াকে নিজেদের কন্ট্রোলে রেখেছে, ওটা ওখান থেকে বেরোতে পারছে না। কাজেই দেখো আজকে ইন্ডিয়ার থেকে বড় কিন্তু বলা যেতে পারে এক্সপ্লয়টেশনস, যদি ওদের ভাষাতেই বলি যে এক্সপ্লয়টেশনস করছে, তাহলে সব থেকে বড় এক্সপ্লয়টেশনসটা কিন্তু করছে কিন্তু চায়না, যেটা তোমাদের গতকালই ডেটা দেখিয়ে দিলাম যে দেখো কত বড় ইম্পোর্ট, কত বড় সংখ্যায় বিজনেস তারা চায়নার সঙ্গে করছে, চায়না কত বড় পরিমাণে ইম্পোর্ট করছে, প্রায় 16 বিলিয়ন ইউএস ডলারে তারা সেখানে কিন্তু ইম্পোর্ট করছে চায়নার কাছ থেকে। সেই জায়গায় আমরা কিন্তু তার 4 ভাগের 1 ভাগ পজিশনে এসে দাঁড়িয়ে আছি, তাই না? তো আমরা টার্গেটেড হচ্ছি, ওরা টার্গেটেড হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে যে ওই যে বললাম যে বারে বারেই যেহেতু এইগুলোই আলোচনায় আসছে, টিভিতে আসছে, খবরের কাগজে আসছে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়ছে, স্বাভাবিকভাবে এই কারণে আমরা হয়ে গেছি শত্রু। কিন্তু ইকোনমিক পার্সপেক্টিভ থেকে যদি দেখো তাহলে দেখবে যে চায়না কিন্তু বড় রকমভাবে তাদেরকে এক্সপ্লয়েট করে চলে যাচ্ছে, সেদিকে তাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। তো আমি এই জন্যই বলি যে মাসের উপর ভরসা করতে নেই, মাসের বুদ্ধিটা হাঁটুতে থাকে সবসময়, মাসের বুদ্ধি সবসময় হাঁটুতে থাকে। তো এই মাসের উপর ভরসা করতে নেই, মাসের বুদ্ধি হাঁটুতে থাকে। তো এই হাঁটুর বুদ্ধি হাঁটুর মতোই হবে, হ্যাঁ, হাঁটুর বুদ্ধি হাঁটুর মতোই হবে। ডিসিশনসগুলো তোমরা কিছুদিন বাদেই দেখতে পাবে যে কিভাবে ছাত্ররা এখন দ্বিধা বিভক্ত হয়ে যাবে, কিভাবে পলিটিক্যাল পার্টিসগুলো দ্বিধা বিভক্ত হয়ে যাবে, কিভাবে আবার দেখবে কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ এবং তাদের যে জাতির যে জনক তাদের দেখবে আবার দেখবে গুরুত্ব কিন্তু তারা রিয়েলাইজ করতে বাধ্য হবে, তার যে মূল্যবোধ সেগুলোকে আবার কিন্তু রিয়েলাইজ করতে তারা বাধ্য হবে। কারণ যেগুলো এখন মূল্যবোধ এস্টাবলিশ করা হবে সেগুলো নারী বিরোধী হবে, সেগুলো মডার্ন এডুকেশন বিরোধী হবে, সেগুলো কিন্তু কোনো রকমভাবে তাদেরকে প্রোগ্রেসিভ নেসের দিকে নিয়ে যাবে না, বরং তাদেরকে আরও বেশি করে অন্ধ বানিয়ে দেবে, আরও বেশি করে অশিক্ষার দিকে নিয়ে যাবে এবং আরও বেশি করে তাদের প্রোগ্রেসকে কিন্তু আটকে দেবে। তো কাজেই এগুলো নিয়ে নিশ্চিত থাকো যে কিছুদিনের মধ্যেই তাদের মোহভঙ্গ ঘটবে। তো এই বিষয়গুলোও প্যারালালি কিন্তু মাথায় রেখো, এগুলো রিসার্চ করতে গেলে কাজে আসবে, ইনফরমেশনগুলো লিঙ্ক করতে। চলো আর লম্বা করছি না, যা হয়েছে হয়েছে, এবার বাকিটা তোমরা, আমি যা বলার সবই বলে দিয়েছি, বাকিটা তোমরা নিজেদের মতো করে খবরে আপডেট থেকো। আজকে আমি তোমাদের, হয়তো পুরোটা শেষ হবে না যেহেতু টাইমটা অনেকটাই চলে গেছে, 40 মিনিট 45 মিনিট বাকি আছে, আমি তোমাদের চেষ্টা করি যে পোস্ট মডার্নিজমের আলোচনার আর্লি দুটো যে ফেজ আছে সেটা হচ্ছে একটা প্রি মডার্ন ফেজ আর একটা হচ্ছে মডার্ন ফেজ। তো প্রি মডার্ন এজ বা ফেজ, প্রি মডার্ন এজ এবং মডার্ন এজ এই দুটো বলে দিই কি কি এখানে তার ফিচার্স ছিল, তারপর আমরা প্রবেশ করবো আগামীকাল পোস্ট মডার্ন এজে।